আমাদের আজকের গল্প দীপঙ্কর সেনের কলমে গুপ্ত চক্রান্ত। গল্প পাঠে রয়েছে শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ণালী, সৌমিক, সব্যসাচী, অনুভব এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। অর্ণব ভুরু কোচকালো। ভুরু কুচকে প্রায় 5 সেকেন্ড সে টেলিফোনের দিকে তাকিয়েই রইল। ফোনের ঝনঝনানি এক টানা চলছে। এখন 3:30। অফিসে পা দেওয়ার পর থেকে 33 বার রিসিভার তুলেছে। আর পারা যায় না। এত ফোন এলে বিরক্তি আসাটা স্বাভাবিক। অপারেটরকে বলা আছে যে নিতান্ত দরকারি না হলে তাকে যেন লাইন না দেওয়া হয়। তবুও কোনো অবস্থার পরিবর্তন হয়নি। অপারেটরের মন্তব্য সব কলই নাকি দরকারি বলে চিহ্নিত। ফোন অ্যাটেন্ড করলেই যদি সময় কেটে যায় তবে কাজটা করবে কখন? অনিচ্ছার সঙ্গে অর্ণব রিসিভারটা তুলে নিল। হ্যালো, সোম স্পিকিং। অপর প্রান্ত থেকে ভেসে এলো, রুদ্র বলছি। তাও ভালো, কোনো ব্যবসাদারদের গজগজানি নয়। হাইকোর্ট থেকে ফোন করছে বোধহয়। ব্যাপার কি রুদ্র, আজ 1 সপ্তাহ ধরে তোমার কোনো সারাশব্দ নেই যে? আমি ছিলাম না ভাই, একটা কেসের ব্যাপারে ভুবনেশ্বর যেতে হয়েছিল। অর্ণব হাসল। দিনকাল ভালোই চলছে তাহলে, মোটা টাকা পকেটাস্ত করে ফিরছো নিশ্চয়ই। তা মন্দ হলো না। আচ্ছা শোনো, সোমবার সন্ধ্যাবেলায় ফ্রি আছো তো? তুমি একটু অপেক্ষা করো, আমি পজিশনটা দেখে নিই কেমন। রিসিভারটা টেবিলের উপর নামিয়ে রেখে অর্ণব অ্যাপয়েন্টমেন্ট বুকটা হাতে তুলে নিল। পাতা উল্টাতে উল্টাতে 11 তারিখে এসে থামল। সেদিন সোমবার। খুঁটিয়ে দেখে নিল পাতাটা, আবার তুলে নিল রিসিভার। হ্যালো, বলছি 6টার পর আর কোনো কাজ নেই? সোমবার সস্ত্রীক আমার ওখানে আসতে চাইছো নাকি? ঠিক তা নয়, মানে 11 তারিখ আমার ম্যারেজ অ্যানিভার্সারি, তাই আর কি। মাই গড, আরে আমি ভুলেই গিয়েছিলাম যে গত বছর তো আমাদের বেশ কয়েক কোর্স ডিনার খাইয়েছিলে। তা বলছি, আমাদের ছাড়া এবার আর কজনকে বলেছো? আর কাউকে নয়, এক গাদা লোকের খাওয়ার ব্যবস্থা করলে ভারী ঝামেলা হয়। এবার শুধু তোমরা দুজন। লাইট হাউসে অনেকদিন পরে অফ হিউম্যান বন্ডেজ এসেছে, শুনেছো তো? আমরা 4 জন ছবিটা দেখব। অবশ্য তার আগে কোনো একটা হোটেলে ডিনারটা সেরে দিতে হবে। বলো কেমন ব্যবস্থা? তার মানে নাইট শো, চমৎকার। খবরটা শুনে মায়া বেশ উৎসাহিত হবে বলে মনে হয়। তনুশ্রীর উৎসাহ কম কিছু নয়। আচ্ছা এখন ছাড়ছি, ইতিমধ্যে অবশ্যই দেখা করে নেব, কেমন? লাইনটা কেটে গেল। অর্ণব রিসিভারটা নামিয়ে রেখে ভুরু কুচকে ওয়াল ক্লকের দিকে তাকালো। 4:10। টেবিলের ওপর থেকে সবেমাত্র ডানহিলের প্যাকেটটা তুলে নিয়েছে। তখনই একজন ঘরের মধ্যে প্রবেশ করলো। আসুন দত্তবাবু। আজই সন্ধ্যার ফ্লাইটে চৌধুরী সাহেব দিল্লি যাচ্ছেন। 12:30টার সময় আপনাকে খুঁজছিলেন। তখন আমি তখন লাঞ্চে গিয়েছিলাম। মিস্টার চৌধুরী কি এখন অফিসে নেই? না স্যার, উনি 1টা নাগাদ বেরিয়ে গেছেন। যাওয়ার আগে গাড়ির চাবিটা আমার হাতে দিয়েই বললেন যে আপনাকে দিতে। ওর তো ফিরতে দিন 10 দেরি হবে, তাই না? দিন 15 লেগে যাবে স্যার। দিল্লি থেকে কাঠমান্ডু যাবেন। আজই আবার খবর এসেছে ইলেকট্রনিক ইন্টারন্যাশনাল সেমিনার আছে ওখানে। ওখানে কয়েকদিন তো লেগেই যাবে। আপনি ভারী ভালো খবর শোনালেন। দিন 15 এখন গাড়িটা ছোটানো যাবে, কি বলেন? ভালো কথা। ঋত্বিককে একবার পাঠিয়ে দিন তো। উনি তো 2:30 আন্দাজ সময় হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন। আর ফিরে আসেননি অফিসে। দত্তবাবু ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ভুরু কুচকে কি যেন ভাবল অর্ণব। তারপর গাড়ির চাবিটা তুলে নিল। বিচিত্র স্বভাবের মানুষ এই চৌধুরী সাহেব। প্রভাস চৌধুরী এই অফিসের বড় কর্তা। বিয়ে থা করেননি। তার কোনো আত্মীয় স্বজন আছে কিনা তাও জানা যায় না। একাই থাকেন কিড স্ট্রিটের একটা ফ্ল্যাটে। কর্মতৎপরতার জন্যই হোক আর যে কোনো কারণেই হোক, অর্ণবকে স্নেহর চোখেই দেখেন চৌধুরী সাহেব। তাকে অফিসের কাজে প্রায়ই বাইরে যেতে হয়। প্রতিবারই বাইরে যাওয়ার আগে নিজের গাড়ির চাবিটা দিয়ে যান অর্ণবকে। অর্ণব আড়মোড়া ভাঙল। রিস্ট ওয়াচের উপর চোখ বুলিয়ে অলস ভঙ্গিতে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে।
এগিয়ে গিয়ে হ্যাঙ্গার থেকে কোটটা গলিয়ে নিল, তারপর বেরিয়ে এলো ঘর থেকে। অফিসের বাইরেই ফুটপাত ঘেঁষে চৌধুরী সাহেবের ফিয়েটখানা দাঁড়িয়েছিল। ড্রাইভিং সিটে বসে সবেমাত্র গাড়িটা স্টার্ট দিতে যাবে, দেখল রিয়া অফিস থেকে বেরিয়ে ফুটপাতে এসে দাঁড়ালো। ওর দৃষ্টি পড়ল অর্ণবের ওপর। পায়ে পায়ে এগিয়ে এলো ওর দিকে। রিয়া ঘোষাল সাহেবের সেক্রেটারি, ভারী স্মার্ট মেয়ে। মৃদু হেসে বলল, আপনি ভাগ্যবান পুরুষ। বিস্মিত অর্ণব প্রশ্ন করল, কেন? মিস্টার চৌধুরী বাইরে গেলে গাড়িটা আপনাকেই দিয়ে যান। এই রকম সুযোগ কজন পায় বলুন? তা বটে, তবে তোমার ভাগ্যটাও ফেলনা নয়। চৌধুরী সাহেব বাইরে গিয়েই আছেন। তোমারও কাজকর্মের কোনো বালাই নেই, ভারী আরামের চাকরি, কি বলো? তা বলতে পারেন। আপনি যাচ্ছেন কোন দিকে? নর্থের দিকে, বাসায় ফিরছি। আমাকে একটা লিফট দেবেন? কলেজ স্কোয়ারের কাছেই নেমে যাব। অফকোর্স, উঠে পড়ো। রিয়া উঠে বসবার পরেই অর্ণব তার গাড়িটা ছেড়ে দিল। খাপছাড়াভাবে কথাবার্তার মধ্যেই কলেজ স্কোয়ার এসে পড়ল। রিয়া মামার বাড়িতে থাকে। ওর মামার বাস সূর্য সেন স্ট্রিটে। অর্ণব যখন নিজের বিবেকানন্দ রোডের ফ্ল্যাটে এসে পৌঁছল তখন প্রায় 5:30। সেখানে এক অস্বস্তি তার জন্য অপেক্ষা করছিল। ফ্ল্যাটের দরজায় তালা মারা, অর্থাৎ মায়া কোথাও বেরিয়েছে। ডুপ্লিকেট চাবি নেই। এখন কি করা যায়? ফ্ল্যাটের দরজায় করাঘাত করল। অবসরপ্রাপ্ত দেবব্রত গুপ্ত ওখানেই থাকেন। পেশায় তিনি বাস্তুকার ছিলেন। ভদ্রলোক ভারী অমায়িক। সিগারেট ধরিয়ে কয়েক মিনিট ধোঁয়া ছাড়ল। তারপর কি খেয়াল হতে সামনের দরজাটা খুলে গেল। ড্রেসিং গাউন শোভিত দেবব্রত বললেন, আসুন আসুন। অর্ণব সোফায় গিয়ে বসল। অপ্রস্তুতের হাসি এসে বলল, আপনার স্মরণে না এসে উপায় ছিল না। শ্রীমতী ঘরে তালা মেরে কোথায় বেরিয়েছেন? ওই 2:30 আন্দাজ বেরিয়েছেন। আমি তখন জানলার সামনে দাঁড়িয়ে। সে কি, এতক্ষণ ধরে কি করছে? আমি তো ভেবেছিলাম কিছুক্ষণ হলো কাছে পিঠে কোথাও গেছে। হ্যাঁ, কাছে পিঠে তো নয়, ট্যাক্সিতে গেছেন। অফিস থেকে সবে ফিরছেন। তা চা খাবেন তো? ভেতরে বলে দিই। দেবব্রত পর্দা ঠেলে পাশের ঘরে চলে গেলেন। অর্ণব ভাবতে লাগলো, ট্যাক্সিতে চেপে দুপুরবেলা মায়া গেল কোথায়? আত্মীয় স্বজন অবশ্য কলকাতার চারধারে অনেক রয়েছেন। ওদেরই কারোর বাড়িতে গেল নাকি? মনে পড়ে গেল যে এর আগেও এরকম 2-1 বার হয়েছে। তখন বলেছিল ভবানীপুরে গিয়েছে, জেঠমামার বাড়ি। দেবব্রত ফিরে এলেন। বসতে বসতে বললেন, ভারী চিন্তায় পড়ে গেছেন মনে হচ্ছে। চিন্তা মানে? মায়ার কাণ্ডজ্ঞানের কত অভাব দেখুন তো। চাবি একটাই, অফিস থেকে ফিরে কিভাবে ফ্ল্যাটে ঢুকবো সে কথা একবারও তার মনে পড়ল না। তাছাড়া আজকাল দিনকালও ভালো নয়। আরে একলা ট্যাক্সিতে কোথাও যাওয়া। চা এসে পড়ল। নীরবে চা পান শেষ হলো এক সময়। তখন ঘড়িতে প্রায় 6:15। পর্দার ফাঁক দিয়ে অর্ণব দেখল যে ওদের ফ্ল্যাটের সামনে মায়া এসে দাঁড়িয়েছে। তালা খুলে ভেতরে ঢুকতে গেল মিনিট খানেকের মধ্যে। প্রায় সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো অর্ণব। দেবব্রত বলল, কি হলো? শ্রীমতী এসে পড়েছেন, চলি। স্বার্থপরের মতো কিছু সময় কাটিয়ে গেলাম আপনার কাছে। দেবব্রত হাসলেন। ওদিকে মায়া ভেতরে ঢুকেই তার ভ্যানিটি ব্যাগটা সোফার ওপর ছুঁড়ে ফেলল। তারপর ক্লান্তভাবে বসে পড়ল। মোটামুটি সুশ্রী বলা চলে ওকে। বছর 5 আগে বিয়ে হয়েছে। বাচ্চা না হওয়ার দরুন চেহারার বাঁধনীয় চমৎকার। ভারী একটা নিঃশ্বাস ফেলে রিস্ট ওয়াচের দিকে তাকালো। প্রায় 6:30। তারপরেই ওর দৃষ্টি গেল দরজার দিকে। অর্ণব ঘরে প্রবেশ করেছে। ওকে কিছুটা গম্ভীরও দেখাচ্ছে। মায়া সোফা ছেড়ে এগিয়ে গিয়ে অর্ণবকে বলল, রাগ হয়েছে? আনন্দে ফেটে পড়ার মতো কিছু করেছো নাকি? হ্যাঁ, আমার অফিসের কোনো ফোন নাম্বার তুমি জানতে না? হ্যাঁ, 3বার চেষ্টা করেছি, লাইন পাইনি। সে দোষটাও আমার বুঝি? কলকাতায় ফোনের অবস্থা কীরকম শোচনীয় তা কি তোমার জানা নেই? আর রাগ করতে হবে না, বসো এখানে। 5 মিনিটের মধ্যে চা করে আনছি। এইমাত্র দেবব্রত বাবুর ওখানে চা খেলাম। ফ্ল্যাটের চাবিটা তুমি ওর ওখানে রেখে যেতে পারতে। এটা আমার দোষ হয়ে গেছে, স্বীকার করছি। কেন যে তখন খেয়াল করলাম না। যাক, যা হবার হয়ে গেছে। বলছি, এখন মহারানী বলবেন কি যে কোথায় গিয়েছিলেন আপনি? এইভাবে কথা বললে কিন্তু ভীষণ রেগে যাব। তুমি তাহলে বলবে না? কি মুশকিল, কখন বললাম বলবো না? কালীঘাট গিয়েছিলাম। কালীঘাট?
আকাশ থেকে পড়ছো যে। মেজদির প্রতাপাদিত্য রোডের বাড়ি কখনো যাওনি নাকি? কে নিতে এসেছিল তোমাকে? কে আবার নিতে আসবে? অনেকদিন যাইনি, ভাবলাম ঘুরে আসি। ট্যাক্সি ডেকে বেরিয়ে পড়লাম। চা তো খাবে না, লাইট কিছু খাবে? আমার কিন্তু খিদে পেয়ে গেছে, আমি কাপড় বদলে আসছি। মায়া কিচেনের দিকে পা বাড়ালো। ছায়াচ্ছন্ন মন নিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো অর্ণব। এগোতে যাওয়ার মুখেই ওর দৃষ্টি পড়ল ভ্যানিটি ব্যাগের ওপর। আর তখনই ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। রুদ্র আর তনুশ্রীকে কিছুটা এগিয়ে দিয়ে অর্ণব ফিরে এলো তার ফ্ল্যাটে। ম্যারেজ অ্যানিভার্সারিতে যে প্রোগ্রামটা স্থির হয়েছিল সেই সম্পর্কেই আনুষ্ঠানিকভাবে ওরা বলতে এসেছিল। সমস্তটা শুনে মায়া তো মহা খুশি। একসময় একলা পেয়ে রুদ্র বলল, তোমাকে কেমন যেন মরা মরা দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? কিছু একটা হয়েছে, অথচ কিছু করে উঠতে পারছি না। চিন্তার কারণ সেটাই। এর মানে কি? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝলাম না, সমস্তটা খুলে বলো তো, হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারবো। পারবে না, কারণ ব্যাপারটা মায়াকে নিয়ে। মায়াকে নিয়ে? সে আবার কি করলো? সে কি করেছে সেটাই তো আমি জানতে চাই। এখন এই প্রসঙ্গ থাক, পরে তোমাকে সব কথা বলবো। এখন ভারাক্রান্ত মন নিয়ে নিজের ফ্ল্যাটে প্রবেশ করল অর্ণব। ক্লান্ত চোখে ঘরের চারিদিকে দৃষ্টি বুলিয়ে কাটা এলিয়ে দিল সোফায়। মায়া টেলিভিশনের সামনে বসার উপক্রম করছিল। অর্ণবকে ওইভাবে বসে থাকতে দেখে এগিয়ে এলো। তোমাকে কেমন দেখাচ্ছে? তাছাড়া তাছাড়া কয়েকদিন থেকে বেশ গম্ভীর, ব্যাপারটা কি? ব্যাপারটা তোমাকে নিয়েই। ইদানিং তুমি কিছু আমার কাছে লুকিয়ে যাচ্ছ, এমনকি মিথ্যার আশ্রয় নিতেও তোমার বাঁধছে না। এ সমস্ত তুমি কি বলছো? আমার আবার ব্যাপার কি? মিথ্যে কথাই বা বলতে যাব কেন? মায়া, আমি নিঃসন্দেহ হয়ে বলছি তুমি মিথ্যার আশ্রয় নিয়েছ। কোন কথাটা মিথ্যে বলেছি বলো? সেদিন তুমি বলেছিলে ট্যাক্সি করে একাই মেজদির বাড়ি গিয়েছিলে, কথাটা বলেছিলে কি? হ্যাঁ বলেছিলাম, তাতে হয়েছেটা কি? হয়েছে এই, সেদিন দেবব্রতবাবু তোমাকে একজন লোকের সঙ্গে ট্যাক্সিতে যেতে দেখেছেন। হয়েছে এই, খোঁজ নিয়ে দেখেছি গত 2 মাসের মধ্যে তুমি তোমার মেজদির বাড়ি একবারও যাওনি। আরও শুনবে, তোমার ভ্যানিটি ব্যাগে ছোট সিনেমার টিকিট পাওয়া গেছে। সেদিন লাইট হাউসে তুমি একজনের সঙ্গে ম্যাটিনি শো দেখতে গিয়েছিলে। আচ্ছা, আমার ওপর গোয়েন্দাগিরি করা হয়েছে। তুমি মিথ্যার আশ্রয় নিতে পারো, আর আমি গোয়েন্দাগিরি করতে পারবো না? এখন আমি জানতে চাই লোকটা কে। হ্যাঁ, তুমি জোর করে কিছু জানতে চাইলেই আমাকে উত্তর দিতে হবে নাকি? জোর জবরদস্তির কথা নয়, বাস্তবকে স্বীকার করে নাও, যা হওয়ার হয়ে গেছে। আমি ব্যাপারটা ভুলে যেতে রাজি আছি। ভুলে যেতে রাজি আছি মানে? তুমি আমাকে দয়া করছো নাকি? আমি করেছিটা কি যে তুমি আমাকে দয়া করবে? শোনো মায়া, চেঁচিয়ে কথা বললে না সত্যি মিথ্যা হয়ে যাবে না। কোনো স্বামী চায় না তার স্ত্রী কোনো বিশ্রী ব্যাপারে জড়িয়ে পড়ুক। তুমি একবার ভেবে দেখো, 2 নৌকায় পা দিয়ে চললে ফল কি ভালো হতে পারে? তুমিও এক নৌকায় ভাসছো বলে আমার মনে হয় না। আমি আকাশ থেকে পড়লে যে? ভেবেছো আমি কিছু জানি না? তোমাদের অফিসের রিয়া, তার সঙ্গে তোমার সম্পর্কটা কি, সে কথা শুধু আমি নয়, অনেকেই জানে। বাজে কথা। তোমার মতো স্ত্রী থাকতে আমি পরের পেছনে ছুটবো কেন? তুমিও আমায় ভালোবাসতে মায়া। হঠাৎ এমন কি হলো যে যার জন্য? কিছু হয়নি, তোমার বকবকানি আমি অনেকক্ষণ ধরে শুনছি। আর নয়, তুমি ভুলে যাচ্ছ আমার ধৈর্যের একটা সীমা আছে। এইভাবে তাহলে তোমার দোষটা উড়িয়ে দিতে চাও? চমৎকার। এখন আমি জানতে পারি কি যে শেষ পর্যন্ত আমাদের সম্পর্কটা কি দাঁড়াবে? কি আধার দাঁড়াবে? যেমন আছে তাই থাকবে। তোমার মতলব আমি বুঝতে পেরেছি। আমাকে ঘাড় থেকে নামিয়ে রিয়াকে তুমি এই ফ্ল্যাটে ঢোকাতে চাও। তা হবে না, এত সহজে আমি তোমাকে রেহাই দেব না। কথা শেষ করেই মায়া উঠে গেল ওখান থেকে। বিমর্ষভাবে অর্ণব সিগারেটের জন্য প্যাকেটে হাত বাড়ালো। বেলা তখন 1টা। অন্যান্য দিনের মতো কিছু আগেই অর্ণব লাঞ্চ সারতে অফিস থেকে বেরিয়ে পড়ে। আজ যেমনের অবস্থা শুধু শোচনীয় তাই নয়, খিদের তাগিদও সে অনুভব করেনি। অ্যাস্ট্রেতে সিগারেটের টুকরো ভরে চলেছে। বলতে গেলে এক নাগারে ধোয়া ছেড়ে চলেছে কয়েক ঘন্টা ধরে।
এসব ভাবতে তার আর ভালো লাগে না। অর্ণব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কোটটা হ্যাঙ্গার থেকে নেবার জন্য যেই এগিয়েছে, হঠাৎ ঘরে প্রবেশ করল রিয়া। বেরোচ্ছেন নাকি? ভাবছিলাম খানিক ঘুরে আসি। মনের অবস্থা আজ বিশেষ সুবিধের নয়। যাকো কথা, কিছু বলবে নাকি? দরকারি কিছু নয়, লাঞ্চ আওয়ারে আপনি ঘরে রয়েছেন জানতে পেরে ভাবলাম। বেশ তো, বসো। অর্ণব আবার নিজের চেয়ারে ফিরে এলো। না বেরোলেও চলবে আমার। অফিসে কদিন না এলেই তো পারো। বড় সাহেব নেই, তোমার আর কাজটাই বা কি? ভালো লাগে না বাড়িতে। একটা কথা বলছিলাম, অবশ্য জানি না বলাটা কতদূর ঠিক হচ্ছে। বিলিতি এই টিকিট ছেড়ে এখন কথাটা কি তাই বলো। আমাদের অফিসের ঋত্বিকের সঙ্গে আপনাদের কি পারিবারিক সম্পর্ক আছে? প্রশ্ন কেন? আমিও তাই জানতাম, তবে ব্যাপারটা কি? ঋত্বিক তোমাকে কিছু বলেছে নাকি? না না, আমি জেনারেল ডিপার্টমেন্টের কারোর সঙ্গে কথা বলি না। হাতে কাজ নেই, ঘুরতে ঘুরতে অপারেটর আইরিনের কাছে গিয়ে বসেছিলাম। ফোনটা আসছিল যাচ্ছিল, আইরিন যথাস্থানে লাইনগুলো চালান দিচ্ছিল। হঠাৎ দেখলাম আইরিন আপনার ফ্ল্যাটের ফোন নাম্বার 2কে নিয়ে কানেকশন করছে। তারপর? প্রথমে তো আমি তেমন গা করিনি, আপনি নিজের ফ্ল্যাটে ফোন তো করতেই পারেন। কিন্তু কানেকশন পাবার পরও আইরিন যখন যথাস্থানে লাইন দিয়ে বলল, মিস্টার দত্ত কথা বলুন, তখন আমি অবাক হলাম। তুমি ভাবলে ঋত্বিক আমাদের এত ঘনিষ্ঠ যে আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীকে ফোন করতে পারে? অনেকটা সেই রকমই। কি কথাবার্তা হলো, শুনলে কি নাকি কোনো কিছু? এসব ব্যাপারে আগ্রহ দেখানো ভব্যতা নয়, তবু শেষ পর্যন্ত কৌতূহল চাপতে পারলাম না। আমি আইরিনকে বলাতে লাইনের সঙ্গে কানেকশন করে দিল। শুনলাম আপনার স্ত্রী বলছে 2টো থেকে 2:30-এর মধ্যে লাইট হাউসের কাছে এসো, অনেক কথা আছে। আমি কিন্তু বেশ অবাক হলাম মিস্টার সোম। তাই অবাক হওয়ার কিছু নেই। আমি মায়ার বাপের বাড়ির পাড়ার লোক। ছিল বোধহয়, জানি না। হয়তো ঋত্বিক আগে থেকেই জানাশোনা। সময় তো পার হয়ে যাচ্ছে, আপনি আজকে লাঞ্চে যাবেন না নাকি? শরীর বিশেষ ভালো নেই, এবেলা উপবাস দিলেই চাঙ্গা হয়ে উঠব। তুমি বরং লাঞ্চ সেরে এসো, যাও। তাই যাই। বেলা তখন 3টে। লাইট হাউসের সামনে যে ছোট রেস্টুরেন্ট রয়েছে এবং অন্যান্য নানা ধরনের দোকানের ভিড়ে সেটা চোখেই পড়ে না। তবে মানতেই হবে, খাদ্য তালিকার বৈচিত্র্য কিন্তু লক্ষণীয়। এখানেই একটা টেবিলের মুখোমুখি বসে রয়েছে মায়া আর ঋত্বিক। মায়া হাত নেড়ে নেড়ে কথা বলছে, তাকে কিছুটা উত্তেজিতও দেখাচ্ছে। আর ঋত্বিক শুনছে মন দিয়ে। তাকে দেখে বুঝতে পারা যাচ্ছে না যে সে এখন উত্তেজিত নাকি বিমর্ষ। মায়া নিজের মূল বক্তব্য শেষ করার পর বলল, আমি ছটফট করছিলাম তোমাকে সমস্ত কথা বলার জন্য। তুমি ব্যাপারটা বুঝছো তো? নিরুৎসুক গলায় ঋত্বিক বলল, বোঝাবুঝির কিছু নেই, কথা একটাই, আমরা ধরা পড়ে গেছি। সত্যি কথা বলতে কি, একদিক থেকে ভালোই হলো। লোকটা আজ নয় কাল জানতেই পারত, এখন জেনে গেল। তোমার এই নিরুৎসুক ভাব কিন্তু আমার ভালো লাগছে না। কিছু একটা তাড়াতাড়ি করো, আমি তো ভয়ে মরে যাচ্ছি। অর্ণব সোমকে ভয় পাওয়ার কিছু নেই। সমস্ত কিছু জেনে যাওয়ার পর স্বামিত্ব ফলাতে গিয়ে বাড়াবাড়ি কিছু করবে না। তোমার আমার চোখে তার যতই দোষ থাক না কেন, একটা গুণ আছে, সে বোকা নয়। তা না হয় বুঝলাম, কিন্তু এতে আমাদের কি লাভ হচ্ছে? লাভের হিসাব রেখে সবসময় লোকে কথা বলে না। ঘাবড়াবার কিছু নেই, প্ল্যান মতোই এগোচ্ছি আর কটা দিন, তারপর আমরা কাজ গুছিয়ে নেব। প্ল্যানটা কি? প্ল্যান শুনে কি করবে? মেয়েদের পেটে কথা থাকে না। সময় তো এত কাটলো, আর কটা দিন অপেক্ষা করতে পারছো না? আমাকেই তুমি কিছু বলবে না? ব্যাপারটা আমাকে নিয়ে, এর মানে কি? অমনি রাগ হয়ে গেল নাকি এটা অভিমান? বেশ, কি জানতে চাও বলো। তোমার প্ল্যানটা কি? অত্যন্ত সাদামাটা। এই বিশাল কলকাতায় প্রত্যহ কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, হচ্ছে তো? তা তো হচ্ছেই। আমাদের কোনো পরিচিত ব্যক্তির অ্যাক্সিডেন্ট হতেই পারে। স্বচ্ছন্দে পারে। ভরসা করি আমার আর কিছু বলার দরকার নেই। খোলাখুলিভাবে সমস্ত শুনলে তোমার অস্বস্তি ভীষণ বেড়ে যাবে।
মেয়েদের নার্ভ তেমন স্ট্রং হয় না কি না? এতক্ষণ পর ঋত্বিক সিগারেট ধরালো। এখন মায়াকে হাতে নাতে ধরতে পারলে হয়। এদিক ওদিক তাকালো অর্ণব। কাছের বিশাল দরজা ঠেলে ভেতরে গেল। মায়ের চিহ্নমাত্রও নেই। আবার বাইরে এসে সামনের ফুটপাতের দিকে তাকাতেই দেখল যারা ফেরি করছে তাদের পেছনে দাঁড়িয়ে ঋত্বিক দুজন লোকের সঙ্গে কথা বলছে। রাস্তা অতিক্রম করল অর্ণব। ওকে দেখে ঋত্বিক থতমত খেল। লোক দুজন ছিটকে গেল এধারে ওধারে। অর্ণব বলল, কে হে তুমি এখানে? নিজেকে স্বাভাবিক করতে করতে ঋত্বিক বলল, একটা কাজে এসেছিলাম। ছুটি নাওনি তো? খবর পেলাম তুমি প্রায় অফিস থেকে অফ হয়ে যাচ্ছ। ভালো হ্যাবিট নয় কিন্তু এটা। ঠিক তা নয় স্যার, মানে হ্যাঁ, যেতে দাও ও কথা। দেখা হয়ে গিয়েছে, এই ভালো হলো। এসো 2 কাপ কফি নিয়ে একটু বসা যাক। অর্ণব রেস্টুরেন্টের দরজা ঠেলে ভেতরে ঢুকল। অনিচ্ছার সঙ্গেও যেতে হলো ঋত্বিককে। খদ্দের বিশেষ ছিল না। কোণের দিকে একটা টেবিলে বসলো দুজনের মুখোমুখি। বেয়ারা আসতেই অর্ডার দেওয়া হলো কফির। নির্বিকার ভঙ্গিতে অর্ণব প্রশ্ন করল, মায়া চলে গেছে? ঋত্বিকের বুকের মধ্যেকার রক্ত যেন ছলাৎ করে উঠল। মায়া মানে? আমার স্ত্রীর কথা বলছি। এই রেস্টুরেন্টেই বসেছিল বোধহয় দুজনে। কি বলছেন স্যার? আমি তো বুঝতে পারছো না? ইনকোয়ারি করে দেখা যাক। বেয়ারা আসছে, ওর সঙ্গে কথা বলে দেখি। বেয়ারা এসে 2 কাপ কফি টেবিলের ওপর রাখল। অর্ণব পকেট থেকে একটা 5 টাকার নোট বার করে এগিয়ে ধরল তার দিকে। ওহে, টাকাটা নাও। বিস্মিত বেয়ারা নোটটা নিল। অর্ণব আবার বলল, টাকা তোমায় এমনি দিচ্ছি না, সামান্য কিছু জানবার আছে। আমার সামনে যে ভদ্রলোক বসে আছেন, ইনি কি কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন? ঋত্বিককে ভালো করে দেখে নিয়ে বেয়ারা বলল, হ্যাঁ বাবু, দেওয়াল ঘড়িটার কাছাকাছিই বসেছিলেন। ঋত্বিক ঘামতে আরম্ভ করেছিল। সঙ্গে আর কেউ ছিল? সঙ্গে একজন মহিলা ছিলেন। তুমি যেতে পারো। বেয়ারা চলে যেতেই অর্ণব তীক্ষ্ণ গলায় বলল, মিথ্যে কথাটা ধরা পড়ে গেল তো? দেখলে, মায়া বোধহয় পিছনে দরজাটা ব্যবহার করেছে, তাই না? আপনার স্ত্রী এখানে আসতে যাবে কেন? বেয়ারা ঠিকই বলেছে, যে মহিলা আমার সঙ্গে ছিলেন তিনি আমার বান্ধবী। বেয়ারা ঠিক বললেও তুমি ঠিক বলছো না। তোমার বান্ধবীটি মায়া ছাড়া আর কেউ নয়। অফিসে ফোন করেছিল, তোমায় এখানে আসতে সে বলেছিল, তাই না? এই সমস্ত কথা জানতে আমার অসুবিধা হয়নি। চুপ করে রয়েছো যে, বলো কিছু। কি ধরনের উত্তর পেলে আপনি খুশি হবেন? তোমার সাহসের প্রশংসা করতে পারলে আমি খুশি হতাম। একথা ভেবে দেখেছো কি, পর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা করতে যাবার সাধারণ ব্যাপারীও এর একটাই আইনগত দিক আছে। তোমার ভবিষ্যতে দফারফা হয়ে যেতে পারে, এই বিষয়ে তুমি একটু হলেও জানো, তাই না? বেয়ারা! বেয়ারা এসে দাঁড়ালো। একটা 5 টাকার নোট তার হাতে গুজে দিয়ে বলল, বলছি, এই যে কফির দাম। যদিও কফিতে এক চুমুকও কেউ খায়নি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল কয়েক পা। তারপর ঘুরে দাঁড়িয়ে বলল, মায়ার সঙ্গে বোঝাপড়াটা একটু শেষ করে নি, তারপর না হয় আইন কথা বলবে। কথাটা শেষ করেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। ফিয়েট পার করা ছিল নিউ এম্পায়ারের একটু ওধারে। মনের মধ্যে তখন ঝড় চলছে। গাড়িতে বসেই স্টার্ট নিল। ফিয়েট ধাবিত হলো উত্তরমুখ। জ্যাম এবং মিছিলের বাধা কাটিয়ে অফিস থেকে নিজের ফ্ল্যাটে এসে অর্ণব যখন পৌঁছল তখন 6:20। যা অবস্থা দাঁড়িয়েছিল তাতে বেশ তাড়াতাড়ি পৌঁছতে পেরেছে বলা চলে। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল রুদ্র। কিছুটা ঝাঁজের সঙ্গে রুদ্র প্রশ্ন করল, ছিলে কোথায় এতক্ষণ? হ্যাঁ, তুমি কখন এসেছো? 5টায় আসবার কথা আমাদের, আমরা তো ঠিক সময় এসেছি। আজ 11 তারিখ, ভুলে গিয়েছিলে নাকি? ভুলে যাইনি, মানে তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আমরা ভুলে গেলে কি চলবে বলো তো রুদ্র? আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু ছিলেটা কোথায় এতক্ষণ সেটা তো বলো। তোমার অফিসে ফোন করেছিলাম, শুনলাম 4টের কিছু আগে বেরিয়ে গিয়েছো। আর বলো কেন, এক জায়গায় আটকে পড়েছিলাম। তনুশ্রী হাসিতে মুখ ভাসিয়ে এগিয়ে এলো। বুঝলাম, আপনি কাজের মানুষ। আর দয়া করে সময় নষ্ট করবেন না, কাপড় চোপড় পরে আসুন, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব। ম্যাডামের আজ্ঞা শিরোধার্য। আর চোখে মায়ের দিকে একবার তাকিয়ে নিয়ে অর্ণব পাশের ঘরে চলে গেল। সেজেগুজে ড্রেসিং টেবিলের উপর বসেছিল। ট্রাউজার আর পাল্টালো না। চটকদার একটা হাওয়াই শার্ট গায়ে গলিয়ে নিয়ে
ড্রয়িং রুমে ফিরে আসার মুখেই অর্ণব দেখল যে রুদ্র প্রবেশ করছে ঘরে। অর্ণব, তোমায় একটা কথা বলতে এলাম। বলো। না, মহিলাদের সামনে বলবো না বলেই এখানে আসতে হলো। শোনো, কথাটা অপ্রিয়। তুমি কেন ডিস্টার্বড আছো আমি জেনেছি। কিভাবে জানলে? আজ সকালে একজন ফোনে আমায় ব্যাপারটা জানালো। সংবাদদাতা নিজের পরিচয় কিন্তু কিছুতেই দিল না। গলার আওয়াজও বুঝতে পারলে না? আমাদের পরিচিতদের মধ্যে কেউ নয় নিশ্চয়। আমার কনজুগাল লাইফ কীরকম শোচনীয় হয়ে উঠেছে বুঝতেই পারছো। অনুজ যেভাবে মায়াকে চার্জ করা উচিত আমি সেরকম কিছুই করিনি। ভাবছি আমিও একটা কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি সোম। ওই লোকটার কি এমন স্ট্যাটাস? তোমার তুলনায় তো কিছুই নয়। পার্সোনালিটিও এমন কিছু নয়। কি দেখেছে মায়া ভুলেছে ভগবান জানেন। তুমি যদি রাজি হও তাহলে আমি আর তনুশ্রী এই ব্যাপারে নাক গলাতে পারি। অর্থাৎ? মায়াকে নিয়ে আসবো, আমরা বসবো, এ ব্যাপারে খোলাখুলি আলোচনা করব, আর তারপর আলোচনার মাধ্যমে যদি ব্যাপারটা মিটে যায় আমি সমস্ত কিছু ভুলে যেতে রাজি আছি রুদ্র। তা যদি না হয় তবে আমার সম্মান নিয়ে অবাধ খেলা চালিয়ে যাওয়ার সুযোগ আমি দিতে পারবো না। আইনের দ্বারস্থ হতেই হবে। তারপর মায়া কার সঙ্গে কি করে বেড়াচ্ছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকবে না। বটেই তো ভারী বিশ্রী পরিস্থিতি। ওই কথাই রইল তাহলে, কেমন? আজ আর কিছু নয়, হই হল্লা করে সময়টা কাটিয়ে দেওয়া যাক, চলো। কাল আমি আর তনুশ্রী কোনো এক সময় মায়ের কাছে আসছি। মায়া নিজের রিস্ট ওয়াচের দিকে তাকালো। 11:15। মিনিট কয়েক হলো ওরা গ্লোবের সামনেকার ফুটপাতে এসে দাঁড়িয়েছে। ছবিটা বেশ বড়, নইলে ইংরেজি ছবির এত সময় নেওয়ার কথা নয়। বিবাহবার্ষিকী উপলক্ষে রুদ্র আজ বেশ ভালোই খরচ করেছে। নৈশ আহারের রাজকীয় ব্যবস্থা ছিল প্রিন্সেসে, আর তারপর গ্লোবে এই মন মাতানো সিনেমা। এবার আস্তানায় ফেরবার পালা। ভিড় হালকা হয়ে যাওয়ার পরেই ওরা ফিয়েটের দিকে এগুলো। এসব অর্ণব পকেট থেকে চাবি বার করে গাড়ির দরজাটা খুলতে যাচ্ছিল। রুদ্রের উত্তেজিত গলার আওয়াজ পেয়ে ফিরে দাঁড়ালো। কি হলো? তোদের চৌধুরী সাহেবকে দেখলাম। মাথা খারাপ? তিনি এখন দিল্লিতে, ফিরতে এখনো আরও অনেক সময় লাগবে, কয়েকদিন। অন্য কাউকে দেখে থাকবে। আমি কি ভদ্রলোককে চিনি না নাকি? পরিষ্কার দেখলাম ফ্রি স্কুল স্টার্টের দিকে এগিয়ে গেলেন। ভিড়ের মধ্যে মিশে গেছেন, নইলে এখনো দেখা যেত। তার মানে উনিও আমাদের সঙ্গে সিনেমা দেখেছিলেন? তাই হবে হয়তো। কি যে বলো, তার কোনো মানে হয় না। উনি ফিরে এসেছেন অথচ অফিসে গেলেন না। আর আমাকে তো খবর দেবেন, ওর গাড়িটা আমার কাছে রয়েছে। আর যেতে দাও কথা, এসো রওনা দেওয়া যাক। সকলে বসবার পর ফিয়েট গতি নিল। সিনেমা হলের শো অনেক আগেই ভেঙে গেছে। চৌরঙ্গি ঝিমিয়ে পড়া ভাব, পথচারী নামমাত্র, গাড়ির যাতায়াতও অনেক কম। জওহরলাল নেহরু নোট মারিয়ে ফিয়েট চিরঞ্জীব রঞ্জন অ্যাভিনিউতে এসে পড়ল। কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে তনুশ্রী আর রুদ্রকে নামিয়ে দিয়ে অর্ণব নিজেদের ফ্ল্যাটে ফিরবে। মায়া বলল, আপনি চৌধুরী সাহেবকে ঠিক দেখেছেন? সোমের কথাই হয়তো ঠিক। আমি বোধহয় ভুল দেখেছি। চৌধুরী সাহেব দিল্লি থেকে নেপাল যাবেন। কলকাতায় ফিরতে তো এখনো কম করে আরো 8 দিন। তার মানে আমার চশমার পাওয়ারটা বাড়াতে হবে। ফিয়েট বউবাজার স্ট্রিট অতিক্রম করল। এধারটা বেশ নির্জন, লোক চলাচল নেই বললেই চলে। অবশ্য অজস্র মানুষ ফুটপাতে শুয়ে রয়েছে চাদর আর ও জাতীয় কিছু একটা মুড়ি দিয়ে। অধিকাংশই পশ্চিমার এ এক অভ্যাস। কোনো এক নতুন ঋতুই হোক না কেন, কিছু একটা মুড়ি না দিয়ে শুতে পারবে না। আরও শখানেক গজ এগোয়ার পর অর্ণব লক্ষ্য করল একজন লোক রাস্তার মাঝ বরাবর এসে পড়েছে। তাকে পাশ কাটাতে গিয়ে আরও একজন মুখোমুখি এসে পড়ল। গুরুতর একটা ঘটনা ঘটে যাওয়ার মুখেই প্রাণপণ ব্রেক কষল অর্ণব। টায়ারের মধ্যে থেকে তীক্ষ্ণ একটা শব্দ বের হয়ে প্রবল ঝাঁকানি দিয়ে ফিয়েটটা থেমে গেল। এরপর যা ঘটল তা কেবল হিন্দি সিনেমাতেই সম্ভব। পলকের মধ্যে একজন এসে অর্ণবের মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করল। স্টিয়ারিং হুইলের উপর মাথাটা এলিয়ে পড়ল। রক্তধারা বইতে লাগলো। এদিকে দ্বিতীয়জন রুদ্রকেও কাবু করে ফেলেছে। রক্তাক্ত মাথায় তার শরীরটা নিচের দিকে গুজে পড়েছে। ভয়ে আর আতঙ্কে মিয়ে পড়া মহিলা দুজনের দিকে এগুলো ওরা। একজনের হাতে রিভলভার। দরজা খুলে ফেলা হলো একধারে। হাত ধরে হ্যাচকা টান দিতেই রাস্তায় এসে পড়ল মায়া। তনুশ্রীর গালে ততক্ষণে ওজনদার একটা চড় এসে পড়েছে।
রাজ্যের অন্ধকার নেমে এলো তার চোখের উপর। সমস্ত ব্যাপারটা ঘটে গেল মিনিট দুয়েকের মধ্যেই। তনুশ্রী নিজেকে সহজ করে নিতে কতক্ষণ সময় লেগেছিল তার কোনো হিসেব নেই। একটা শোরগোল কানে আসতেই মাথা তুলল, নিজের শরীরটাকে সোজা করে নিল কোনো রকমে। গাড়ির পাশে একটা ট্রাক দাঁড়িয়ে রয়েছে। লোকজন জড়ো হয়েছে বেশ কিছু। তারা উত্তেজিতভাবে কি সমস্ত আলোচনা করছে। অর্ণব আর রুদ্র তখনও মূর্ছার আওতায়। তনুশ্রীকে উঠে বসতে দেখতেই প্রশ্নের ঝড় আরম্ভ হয়ে গেল। তনুশ্রী কিভাবে যে ঘটনাটা বলবে ভেবেই পাচ্ছে না। ব্যাপারটা রাষ্ট্র হওয়ার মূলে একজন ট্রাক ড্রাইভার রাস্তার মাঝ বরাবর একটা গাড়িকে তেরচেভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিচের ট্রাকটা থামিয়ে দিয়েছিল সে। তারপর নেমে এসে এই অবস্থা দেখে তো তার পিলে চমকে উঠেছে। ফুটপাতে শায়িত লোকজনদের তুলতে সে আর কাল বিলম্ব করেনি। এই রকম পরিস্থিতিতে একটা ওয়্যারলেস ভ্যান এসে উপস্থিত হলো। এরপর অবস্থা সামাল দিল পুলিশ। রুদ্র আর অর্ণবকে নিয়ে যাওয়া হলো মেডিকেল কলেজে। খবর পেয়ে স্থানীয় থানা থেকে চিরঞ্জীব বক্সী দ্রুত ছুটে এলেন। তনুশ্রীর এজাহার নেওয়া হলো। মায়া অপহরণ একটা রহস্যের ধাঁধা হয়ে দাঁড়ালো। এই অঞ্চলে এরকম ঘটনা অনেক দিন ঘটেনি। বক্সী তনুশ্রীকে বিশ্রামের সুযোগ করে দিয়ে একপাশে সরে এসে সহকারীর দিকে তাকিয়ে বললেন, একটা ব্যাপারে হিসেব মিলছে না দত্ত। এই মহিলাও দেখতে শুনতে খাসা, গুন্ডা রেখে ছেড়ে গেল কেন? শিবাজি বলল, তাড়াতাড়ি দুজনকে নিয়ে যাওয়াটা রিস্ক, তাই হয়তো ওরা নিয়ে যায়নি। ঘটনাটা যদি দৈবাত ঘটে থাকে তাহলে তোমার কথা ঠিক। আমি বলতে চাইছি, গুন্ডারা নির্জন রাস্তা দিয়ে একটা ঝকঝকে ফিয়েটকে আসতে দেখে থামালো, তারপর অন্য কেউ বা পুলিশ আসার আগেই ওই মহিলাকে নিয়ে সরে পড়ল। এছাড়া আর কি হতে পারে? বলতে হবে গুন্ডারা দামি জিনিসপত্রের লোভে এ কাজ করেনি। দেখলে তো, ভদ্রমহিলার গায়ে গয়না রয়েছে, ভদ্রলোকদের দুজনেরই রিস্ট ওয়াচ আর আংটি যথাস্থানে রয়েছে। এক্ষেত্রে কলকাতায় সেক্স ম্যানিয়াকের অভাব আছে, একথাও কিন্তু জোর দিয়ে বলা চলে না। তা বটে, ভদ্রলোক দুজন ধাতস্থ হন, ওদের সাথে কথা বলার পর সামান্য হলেও আলোক সন্ধান পাওয়া যেতে পারে। চিরঞ্জীব বক্সী সিগারেট ধরালেন। ভোর 4টের পর অর্ণব আর রুদ্র ধাতস্থ হলো। মায়াকে গুন্ডারা নিয়ে গেছে শুনে তারা হতভম্ব। এই কাজ যে ঋত্বিক করেছে ভেবে নিয়ে দুজনেই বেশ অস্বস্তি বোধ করতে লাগলো। সে কি এত নিচে নামতে পারবে? তাছাড়া তার কি আর ভয় নেই? সেক্ষেত্রে অবৈধ ব্যাপারটাও তো আগেই জানাজানি হয়ে যাবে। বক্সী দুজনের এজাহার নিলেন। এরপর কিছু প্রশ্ন রাখলেন ওদের সামনে। গুন্ডাগুলোকে পরে দেখলে চিনতে পারবেন? রুদ্র বলল, খুব ভালো করে দেখার সুযোগ অবশ্য পাইনি, তবে মনে হয় চিনতে পারবো। অর্ণব বলল, ওদের দুজনকে আমি আগে লাইট হাউসের সামনে দেখেছিলাম। আমাদের অফিসের ঋত্বিকের সঙ্গে কথা বলেছি। আমি রাস্তা পার হতেই ওরা সরে পড়ল। চিরঞ্জীব বক্সী ভুরু কুচকে কি যেন ভাবলেন, তারপর বললেন, ঋত্বিকও কি সরে পড়েছিল? না, সে কোথাও যায়নি। তাকে নিয়ে আমি রেস্টুরেন্টে বসেছিলাম, কিছু কথাবার্তা হয়েছিল আমাদের। গুন্ডা দুজন সম্পর্কে কোনো প্রশ্ন করেছিলেন? না, ওরা যে বদলোক তখন আমি বুঝতে পারিনি। আচ্ছা, ঋত্বিক কি আপনার স্ত্রীকে চেনেন? পরিচয় আছে আছে। চিরঞ্জীব বক্সী ভুরু কুচকে কি যেন ভাবলেন, তারপর বললেন, আপনার স্ত্রীর ব্যাপারটাই আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেখব। ইতিমধ্যেই খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেছে, আর যে কোনো পরিবারের পক্ষেই খুবই বিশ্রী ব্যাপার। আর দেখুন, কপালে যদি দুর্ভোগ লেখা থাকে তাহলে কে খণ্ডাবে বলুন? যাই হোক, আপনার স্ত্রীর একটা ছবি আমাদের দরকার হবে। তোমার পার্সে মায়ার যে ছবিটা আছে সেটাই দাও তো, মনে হয় ওতেই কাজ হবে। অর্ণব পকেট থেকে পার্স বার করল। স্বাভাবিক কারণে ছবিটা ছোট, তবে বেশ স্পষ্ট। মায়ের সুন্দর মুখের প্রতিটি রেখা পরিষ্কারভাবে ধরা পড়েছে। ছবিখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে বক্সী পকেটে রাখলেন। আরও কিছুক্ষণ কথাবার্তা হলো তিনজনের মধ্যে। অর্ণবের আকুলতায় সহানুভূতি জানালেন বক্সী। তারপর পুলিশ ভ্যানে দুজনকে দুজনের ঠিকানায় পৌঁছে দেওয়া হলো। ফিয়েট অন্য ড্রাইভারের সহযোগিতায় পিছু পিছু গেল। বেলা তখন 2টো। চিরঞ্জীব বক্সী নিজের দপ্তরে বসে একজনের সঙ্গে কথা বলছিলেন। এখনও মায়ের কোনো সন্ধান পাওয়া যায়নি, অনুসন্ধান চলছে। রিসিভারটা নামিয়ে রাখার মুখেই একজন সহকারী ঘরের মধ্যে প্রবেশ করল। গৌতম এসেছে স্যার। পাঠিয়ে দাও।
দশাশয়ী চেহারার গৌতমকে এক নজর দেখলেই বুঝতে পারা যায় যে অনেক ঘাটে জল খাওয়া এই লোকটা সাধারণ শ্রেণীর নয়। প্রকৃত অর্থেই ব্যাপারটা তাই। গৌতম মধ্য কলকাতার একজন কুখ্যাত গুন্ডা। দলবল নিয়ে ছিনতাই আর লুটপাট করাই হচ্ছে তার কাজ। বেশ কয়েকবার জেলেও গেছে। গৌতম ঘরে ঢুকেই মাথা নুয়ে বলল, আমায় ডেকেছেন বড়বাবু? তারপর গৌতম, খবর কি? ব্যবসা ভালোই চলছে তো? আপনাদের নেক নজর রয়েছে বড়বাবু। ব্যবসা আর ভালো চলবে কি করে? গড়িয়ে গড়িয়েই দিন কাটিয়ে দিচ্ছি। তা আমায় ডেকে পাঠালেন কেন? এই ধারে তো আমি কিছু করিনি। আমি কি বলেছি তুমি কিছু করেছো? একটু খোশ গল্প করতে ডাকলাম আর কি। বসো, ওই চেয়ারটায় বসো। এমনি ডেকে পাঠাবার লোক তো আপনি নন। কিছু একটা নিশ্চয়ই হয়েছে। তাড়াতাড়ি বলুন বড়বাবু, আমি তো ভীষণ ঘাবড়ে যাচ্ছি। এত সহজে ঘাবড়াবার লোক তুমি নও। শোনো গৌতম, কিছু খবরের জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছি। মেডিকেল কলেজের পিছন দিকের অংশটা তোমার এলাকাতেই পড়ে, তাই না? আগে মানে? কাল রাত্রে কাদের ডিউটিতে পাঠিয়েছিলে ওইদিকে? কাল তো ওধারে ছিনতাই টিনতাই তেমন কিছু হয়নি বড়বাবু। ঘটকেষ্ট, জগা, পামু ডিউটিতেই ছিল। ওরা তো খালি হাতেই ফিরেছে। ছিনতাই হয়েছে গৌতম। কাল রাত্রে 12টার পর গাড়ি থামিয়ে একজন মহিলাকে ছিনতাই করা হয়েছে। আপনি কি বলছেন বড়বাবু? ও সমস্ত নোংরা কাজ আমরা করি না। জোর করে কেড়ে করে নিলাম, সুযোগ বুঝে দোকান থেকে মাল গায়েব করে দিলাম, আমাদের কাজ এই পর্যন্তই। খুন করা, মেয়ে লোপাট করে দেওয়া, এই সমস্ত আমরা করি না। আর তা তো আপনি বেশ ভালো করেই জানেন। কখন বললাম যে তোমরাই মহিলাকে লোপাট করেছো? বলিনি তো। ব্যাপারটা হচ্ছে দুজন লোক মিলে কাজটা করেছে। তাদের সম্পর্কে তোমার থেকে আমি কিছু খবর চাই। কিছুই জানি না তো খবর দেব কি? অনেক সময় কি হয় জানেন বড়বাবু? কি হয়? অন্য এলাকা থেকে লোক এসে ঝামেলা বাঁধিয়ে দিয়ে চলে যায়। এইরকমই হয়তো কিছু একটা হয়ে থাকবে। সেই লোক দুটোর চেহারা কিরকম বলতে পারেন? অর্ণব আর রুদ্রের কাছ থেকে গুন্ডাদের যে চেহারার বর্ণনা পাওয়া গিয়েছিল, বক্সিও তাই বললেন। গৌতম মন দিয়ে শুনল। তারপর অন্যমনস্কভাবে কি যেন ভাবতে লাগলো। বক্সি তাকে ভাববার সুযোগ দিয়ে একটা সিগারেট ধরালেন। মিনিট কয়েক পর গৌতম বলল, চেহারার বর্ণনা যা দিলেন বড়বাবু, তাতে আমার মনে হচ্ছে ওরা কি তোমার চেনা লোক? প্রেম ভালোবাসা তেমন কিছু নেই, তবে থামলে কেন? নাম কি ওদের? একটার নাম বোধহয় রোশনি। ওরা কোনো এলাকা নিয়ে থাকে না, সারা কলকাতাতেই কাজ করে বেড়ায়। মাস কয়েক আগে একটা কাজে ওদের কাছাকাছি হয়েছিলাম। ওরা কিন্তু ভারী সাংঘাতিক। খুনটুন করতে মোটেই ঘাবড়ায় না। আমার তো মনে হয় ওরাই ঢুকেছে। লোক দুটো আগে পুলিশের হাতে ধরা পড়েছে কিনা জানো? তা তো বলতে পারবো না। ধরা পড়ে থাকলে ওদের রেকর্ড লালবাজারে নিশ্চিতভাবে আছে। সে পরের কথা। শোনো গৌতম, লোক দুটো সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নাও। যা সংবাদ পাবে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। বুঝতেই পারছো, এতে তোমার ভালো ছাড়া মন্দ কিছু হবে না। আচ্ছা, এখন তুমি আসো। গৌতম বিদায় নিল। চিরঞ্জীব বক্সি চিন্তার জাল বুনতে লাগলেন। গৌতমের কথা ঠিক হলে একটা নাম পাওয়া গেছে, এটাও একটা ভালো সূত্র। রোশনি সম্পর্কে রেকর্ড রুমে খোঁজ খবর নিতে হবে। এখনই ফোন করবেন না লালবাজারে, নিজে যাবেন। তার চিন্তা স্রোতে বাধা পড়ল। সহকারী শিবাজি দত্ত হন্তদন্ত হয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। উত্তেজিত গলায় বলল, স্যার, মায়াসমের সন্ধান পাওয়া গেছে। কোথায় পাওয়া গেল তাকে? ভবানী সরকার লেনের অর্ধেক তৈরি একটা বাড়িতে ভদ্রমহিলাকে গলার টিপে মেরে ফেলা হয়েছে। ব্যাপারটা তাহলে এভাবেই গড়ালো। আচ্ছা, কিভাবে জানা গেল যে মহিলা ওখানেই মরে পড়ে আছেন? বাড়িটা অর্ধেক তৈরি হওয়ার পর কোনো কারণে পড়ে আছে। পাড়ার ছেলেরা ওখানে দিনের বেলায় গিয়ে আড্ডা মারে, নাটকের রিহার্সাল দেয়। ওদেরই প্রথমে চোখে পড়ে, আর মোড়ের কনস্টেবলকে খবর দেয় ওরা। আপনি তখন থানায় ছিলেন না, জানতে পেরেই ওখানে পাড়ায় ছুটলাম। ছবি মিলিয়ে দেখলাম যে মায়াসমী। ব্যবস্থা করেই আপনাকে খবর দিতে এসেছি। ঘটনাস্থলের ঠিকানা জানিয়ে শিবাজি বেরিয়ে পড়ল। দলবল নিয়ে খানা থেকে বেরোতে চিরঞ্জীব বক্সির সময় লাগলো আরও আধ ঘন্টা খানেক। ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার পর দেখা গেল যে সেখানে লোকে লোকারণ্য। এমন একটা খবর রটে যেতে খুব একটা সময় লাগার কথা নয়। খুঁটিয়ে চারধার দেখলেন চিরঞ্জীব বক্সি।
সামনের দিকের একটা ঘর ঢালাই হয়েছে, বাকি দুখানা ছাদহীন, আর তারপর উঠোন ছোট আকারের। উঠোনের পর আবার দুখানা ছাদহীন ঘর। এই ঘর দুখানার একখানায় মায়া সামান্য পাশ ফেরা অবস্থায় পড়ে রয়েছে। এক নজরেই বুঝতে পারা যায় যে গলার টিপে হত্যা করা হয়েছে। ফর্সা গলায় নীলচে দাগ। চোখ দুটো ঠেলে বেরিয়ে এলেও সে যে সুস্ত্রী ছিল সেটা বুঝে উঠতে অসুবিধা হয় না। শাড়িখানা ঘরের এক কোণে পড়ে রয়েছে, প্রায় হাঁটু পর্যন্ত সায়া তোলা। ব্লাউজের অবস্থা অত্যন্ত শোচনীয়। গায়ে কোনো গয়না নেই, এমনকি রিস্ট ওয়াচও অদৃশ্য হয়েছে। ধর্ষণ, লুট এবং খুন। প্রবীণ পুলিশ কর্মচারী চিরঞ্জীব বক্সী চাকরি জীবনে অনেক কিছুই দেখেছেন, তবুও এখনও যেন দীর্ঘশ্বাস চাপতে পারলেন না। এদের কি মেয়েদের খুন করতে এতটুকু বিকার জাগে না মনে? উনি মৃতদেহের কাছ থেকে সরে এলেন। ইঙ্গিত পেয়ে ফটোগ্রাফার এবং অত্যন্ত এক্সপার্টরা কাজে নেমে পড়ল। পাড়ার লোকেদের কাছ থেকে জানা গেল এই বাড়ি তৈরি করাচ্ছিলেন উত্তরপাড়ার বিনয় রক্ষিত। কাজ বেশ দ্রুতই এগোচ্ছিল। মাসখানেক আগে ট্রাম থেকে পড়ে গিয়ে ভদ্রলোক দ্রুত অ্যাক্সিডেন্ট বাঁধিয়ে বসেছেন, সেই থেকেই বাড়ি তৈরি বন্ধ আছে। রক্ষিতের উত্তরপাড়ার ঠিকানা কিন্তু কেউই বলতে পারল না। এই সময় শিবাজি দত্তের সঙ্গে মহাবিচলিত অবস্থায় অর্ণব আর রুদ্র এসে পৌঁছল। এরপরে প্রায় আধ ঘণ্টাখানেক মানসিক চাপের মধ্যে দিয়েই কাটল চিরঞ্জীব বক্সীর। মৃতদেহ শনাক্তকরণের পর ভেঙে পড়া অর্ণবকে সান্ত্বনা অনেক কিছুই করলেন তিনি। রুদ্রও সমবেদনার কথায় তাকে শান্ত করবার চেষ্টা করল। অর্ণব কিছুটা স্বাভাবিক হওয়ার পর বক্সী গাঙের কথা পারলেন। তদন্তের সুবিধার জন্যই একটা প্রশ্ন করতে হচ্ছে মিস্টার সোম, ভালো করে ভেবেচিন্তে নিয়ে উত্তর দেবেন। আপনার স্ত্রীর গায়ে গতকাল কি কি গয়না ছিল? অর্ণব বলল, যতদূর মনে পড়ছে গলায় হার, হাতে চারকান্ডা করে চুড়ি, কান পাশা আর চিরুনি। কোন গয়না কত ভরির ছিল সেটা বলতে পারবেন? চুড়িগুলো তো 1 ভরি করে, বছর দুয়েক আগে গড়িয়ে দিয়েছিলাম। হার 3.5 ভরির, বাকি ছুটে। এবার গয়নার ওজন বলতে পারবো না ঠিকভাবে, ধরুন ওই 1.5 ভরি, সব মিলিয়ে 13। তো এবার এখানকার সবে 20,000 টাকার বেশি গুন্ডারা ভালোই হাতিয়েছে বলতে হবে। বডি এবার পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। ওখানকার কাজ মিটে গেলেই আপনাদের জানাবো, তখন সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন। পরের দিন সকালে রুদ্র এলো অর্ণবদের ফ্ল্যাটে, সঙ্গে তনুশ্রী। মনমরা অবস্থায় অর্ণব তখন সোফায় বসেছিল। অবিন্যস্ত চুল আর সাজ পোশাকে কোনো পরিপাঠ্য নেই, দেখেই বুঝতে পারা যায় যে রাতে তার ঘুম হয়নি। অর্ণব অবশ্য ঘরে একা নেই, প্রতিবেশী দেবব্রতও রয়েছেন। আগন্তুকদের দেখে তিনি উঠে দাঁড়ালেন, তারপর শিষ্টাচার সম্পন্ন করে বিদায় নিলেন সকলের কাছ থেকে। রুদ্র বসতে বসতে বলল, যা হওয়ার তা তো হয়ে গেছে ভাই, এত যদি ভাবতে থাকো তাহলে তো শরীরটা টিকবে না। ভেবে যে আর কোনো লাভ নেই বুঝি, তবে ঘটনা যেভাবে মোড় নিয়েছে তাতেই মন বিভ্রান্ত হয়ে রয়েছে। তনুশ্রী বলল, চা করিয়ে আনি, খাবেন? কিচেনের দিকে চলে যাওয়ার পর রুদ্র আবার বলল, একদিক থেকে দেখতে গেলে ব্যাপারটা কিন্তু ঠিকই হয়েছে। মাল তোমার জীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছিল, সেই দুর্ভোগ থেকে একজন তোমায় বাঁচিয়ে দিয়েছে। না, কে খুনটা করেছে মায়াকে বা ওরা নিয়ে তোমার কথা অস্বীকার করা যায় বলো তো? ব্যাপারটা বেশ রহস্যজনক। আর গেলই কেন? তাছাড়া গুম করার অর্থই বা কি? আজকাল তো যে মেয়ে বিক্রি হচ্ছে। মায়া সুন্দরী ছিল, স্বচ্ছন্দে তাকে চালান করে দিয়ে মোটা টাকা তারা লাভ করতে পারত। তুমি ঠিকই বলেছ, এমনটা হওয়াই উচিত ছিল। তবে আমি ভাবছি অন্য একটা কথা। কি কথা? আমার ধারণায় খুনটা তোমাদের অফিসের ঋত্বিকই করিয়েছে। মনে করে দেখো, সেদিন লাইট হাউসের সামনে তুমি ওই গুন্ডা দুটোকে ঋত্বিকের সঙ্গে দেখেছিলে। ওই ধরনের দুজন লোকের সঙ্গে ঋত্বিকের কথাবার্তা কেন হবে বলো তো? সন্দেহটা যে আমার হয়নি তা নয়, তবে ঠিক মিল খাওয়াতে পারছি না। মায়ার প্রতি ঋত্বিকের আকর্ষণ ছিল, তাকে সে খুন করতে যাবে কেন? এও একটা কথা। তবু আমার মন বলছে ঋত্বিক এই ব্যাপারের মধ্যে যে কোনোভাবেই হোক জড়িয়ে আছে। এমন হতে পারে গুন্ডা সহযোগিতা একটা প্ল্যান ঋত্বিক তৈরি করেছিল। মালাও নিশ্চয়ই সমস্ত কিছু জানতো, কিন্তু কার্যক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম দাঁড়িয়ে গেছে।
গুন্ডার হুজন মায়ার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে একটু বেশি রকম ঝুঁকে পড়ায়। হতেই পারে। ঋত্বিক সংক্রান্ত কথা আমরা পুলিশকে বললে পারতাম, ওদের তদন্তের হয়তো কিছু সুবিধা হতো। চায়ের পেয়ালায় চুমুক দেওয়ার অবকাশ কিন্তু পাওয়া গেল না। ঝনঝন শব্দে কলিং বেলটা বেঁচে উঠল। বিস্মিত দৃষ্টিতে দরজার দিকে তাকালো তিনজন। এখন আবার কে এলো? দ্বিতীয়বার বেল বাজবার পর তনুশ্রী দ্রুত গিয়ে দরজাটা খুলে দিল। ঘরে যিনি প্রবেশ করলেন তাকে দেখে অর্ণব আর রুদ্র হতবাক। আগন্তুক প্রভাস চৌধুরী, অর্ণবদের অফিসের বড় কর্তা প্রভাস চৌধুরী। বয়স তার 55-র বেশি নয়। বেশ অভিজাত দর্শন, সাজ পোশাকেও বেশ পরিপাট্য আছে। কোনো ভূমিকা না করেই তিনি এই মর্মান্তিক ঘটনার গভীর দুঃখ প্রকাশ করলেন। সময়োচিত সান্ত্বনাও জানালেন অর্ণবকে। তনুশ্রী নিজের চায়ের কাপ বাড়িয়ে দিল তাকে। কাপ হাতে তুলে নিয়ে চৌধুরী আবার বললেন, দিল্লি যাওয়াই সার। কনফারেন্স পিছিয়ে যাওয়ায় কাঠমান্ডুর প্রোগ্রামও বাতিল করে ফিরে এলাম। এসেই শুনলাম এই এই প্যাথেটিক ঘটনাটা। আপনি কবে ফিরেছেন স্যার? আজ ভোরে। আপনি যে কলকাতায় পা দিয়ে আমার এখানে আসবেন ভাবতে পারিনি। এখন আপনার বিশ্রামের দরকার। জার্নি গেছে একটা বড়। বলছিলাম, না না, তেমন কিছু নয়, আমি ঠিকই আছি। আচ্ছা, পুলিশ কতদূর এগুলো কেসটা নিয়ে কিছু শুনেছ? এখনো কিছু জানি না, তবে ওরা উঠে পড়ে লেগেছে। মনে হয় হত্যাকারীকে ধরে ফেলতে পারবে। আমার তা মনে হয় না। ওদের কাজকর্ম একটু ঢিমে তালিয়ে চলে। এটা ঠিক তোমার স্ত্রী আর ফিরে আসবে না, তাই বলে আমাদের হাত পা গুটিয়ে বসে থাকতে হবে? না না না, তার কোনো মানে নেই। যারা এই কাজ করেছে তাদের শাস্তি নিশ্চিত দরকার। এতক্ষণ পর রুদ্র কথা বলল। আপনি ঠিকই বলেছেন, তবে এক্ষেত্রে আমরা কি করতে পারি সেটাই বলুন এখন। কেসটা থানার হাতে পড়ে থাকলে কাজের কাজ কিছুই হবে বলে মনে হয় না। আজই আমি লালবাজারের সঙ্গে যোগাযোগ করব। হোমিসাইড দপ্তরের বড় কর্তার সঙ্গে আমার ভালোই চেনা জানা আছে। লালবাজার যাতে কেসটা টেক আপ করে সে সম্পর্কে তার সঙ্গে কথা বলে একবার দেখি। আপনি যে ভালো বোঝেন করুন স্যার, আমি তো ভেবে কোনো কুলকিনারা পাচ্ছি না। হ্যাঁ, তাহলে ওই কথাই রইল। প্রভাস চৌধুরী সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। সোফায় একটু আড়মোড়া হয়ে বসে রয়েছে দুর্গাশঙ্কর। তার মুখ থেকে পাইপে টান দেওয়ার পর অল্প অল্প ধোঁয়া বেরোচ্ছে। শঙ্কর রয়েছে সামনেই, একজোড়া তাস অলসভাবে সাফল করে চলেছে। মুখ থেকে পাইপ নামিয়ে দুর্গাশঙ্কর বলল, আর এক কাপ কফি হলে কেমন হয়? মন্দ হয় না, তবে এখনই তা সম্ভব নয়। দেখলে না, বাহাদুর পলি হাতে করে বাজারে চলে গেল। তাও তো বটে, সময় আর একেবারেই কাটতে চায় না। হাতে কাজকর্ম না থাকলে ভারী খারাপ লাগে। আজকাল কলকাতায় হাসতে কাশতে এক হয়ে যাচ্ছে। এইসব কথাগুলো আর তেমন কোনো গুরুত্বই পায় না। পাবে কি করে? এই সমস্ত ক্ষণের মধ্যে কোনো রহস্য থাকে না। রেশারেশি একেবারে রাজনৈতিক কথা। দেশটা একেবারে গোল্লায় গিয়েছে। মাথা কাটিয়ে কেউ একটা অপরাধ পর্যন্ত করে না। আসল কথাটা কি জানো, আমরা ভেজালের যুগে বাস করছি। গ্রে ম্যাটারের অভাব তো হবেই। সারা পৃথিবী এখন ভেজালের আওতায় রয়েছে। কথাটা তা নয়, আসলে মাথা খাটিয়ে আমরা কিছু করতে চাই না। ইউরোপ আমেরিকার দিকে তাকিয়ে একবার দেখো, ছোটোখাটো অপরাধেও ওরা কীরকম কিনস্তার পরিচয় দেয়। গতকাল এই মাসের ওই ক্রিমিনাল ইন্টারজার্নালে পড়েছিল একটা ঘটনা। তোমার বেকারত্ব ঢিল বোধ হয়। জোর দিয়ে বলা যায় না। আবার বেল বাজল। দুর্গাশঙ্কর উঠে গিয়ে দরজাটা খুলে দিল। দরজার ওধারে একজন নবীন এবং একজন প্রবীণ ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন। দুজনেই মার্জিত পোশাকে সজ্জিত, কিন্তু দুজনের মুখের উদ্বেগেই ঘন ঘটা। প্রভাস চৌধুরী বললেন, আমি দুর্গাশঙ্কর বাবুর সাথে কথা বলতে চাই। আসুন ভেতরে, বসুন। ইনি আমার ঘনিষ্ঠ বন্ধুত্বের শঙ্কর। এবার আপনাদের সমস্যার কথাটা আমাকে বলুন মিস্টার চৌধুরী। অকারণে তো কেউ আমার কাছে আসে না। এক মর্মন্তুদ ঘটনার এখন আমরা মুখোমুখি। ঘটনাটা ঘটেছে মধ্য কলকাতার এলাকাতে। আপনি তো ভালোই জানেন আঞ্চলিক এলাকার কাজ কেমন ঢিমে তালে চলে। লালবাজারে গিয়েছিলাম ওদের তরফ থেকে যাতে কেসটার একটু তাড়াতাড়ি সুরা হয় সেই অনুরোধ জানাতে। গিয়ে শুনলাম ইতিমধ্যে হোমিসাইড স্কোয়াড থেকে ব্যাপারটা হাতে নেওয়া হয়েছে। বড় কর্তা দেবব্রত সামন্তর সঙ্গে কথা হলো বুঝি? হ্যাঁ, ওদের সঙ্গে মানে আমার অনেক দিনের পরিচয়। উনি আপনাকে যথেষ্ট খাতির করেন দেখলাম।
আর বললেন যে আপনার সহযোগিতা পেলে ওনারা তো ধন্য হয়ে যাবেন। হ্যাঁ, তাই মানে তারপর বুঝলাম। তারপর উনি আমার প্রশংসার একেবারে বাহান ঢাকিয়ে দিলেন, আপনারও আর সময় নষ্ট না করে এখানে চলে এসেছেন। এই তো, এবার ঘটনাটা বলুন। আমার পক্ষে যা কিছু করা সম্ভব সব করব। অর্ণব সমস্ত ব্যাপারটা যতদূর সম্ভব গুছিয়ে বলল। দুর্গাশঙ্কর পাইপে ধোয়া চাটতে চাটতে শুনে গেল এক মনে। কয়েক মিনিট চুপচাপ। দৈনিক পত্রে ছোট আকারে এই সংবাদটা ছাপা হয়েছিল। দুর্গাশঙ্করেরও চোখ এড়িয়ে যায়নি। তখন একবারও মনে হয়নি যে কেসটা তার হাতেই এসে পড়বে শেষ পর্যন্ত। এ তো গেল ঘটনা, এবার নেপথ্যে কাহিনী কিছু বলুন তো। নেপথ্য কাহিনী? ও, বুঝলাম। অর্ণব এবার মায়া আর ঋত্বিককে নিয়ে যে বিশ্রী পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তার বর্ণনা দিল। লাইট হাউসের সামনে দেখা দুজন গুন্দাকেও বাদ দিল না। পাইপটা নিভে গিয়েছিল। দুর্গাশঙ্কর ধরিয়ে নিয়ে বলল, মায়াকে খুন করে তার কি লাভ? সে তো মায়াকে নিজের করে ভাবারই চেষ্টা করছিল। আপনার শ্বশুর বাড়িটা কোথায় যেন? বহরমপুরে। ঋত্বিক বহরমপুরের ছেলে? বলতে পারবো না। কলকাতায় আপনার স্ত্রীর কোনো আত্মীয় স্বজন আছেন? মানা আর এক দিদি আছেন। দুজনের ঠিকানা আমার দরকার হবে। অর্ণব কাগজ চেয়ে নিয়ে ঠিকানা লিখে দিল। এবারে প্রশ্নটা একটু ব্যক্তিগত হয়ে যাবে, কিছু মনে করবেন না। তা আপনি স্বাস্থ্যবান সুপুরুষ ব্যক্তি, ভালো আয়ও করেন, এরপরেও আপনার স্ত্রী আপনার চেয়ে সব ব্যাপারে ইনফিরিয়ার এমন একজনের সঙ্গে প্রেমে পড়ে গেলেন কিভাবে? এ সম্বন্ধে আপনি কোনো ভাবনা চিন্তা করেননি? 5 বছর আগে আমাদের বিয়ে হয়েছে। মায়ার ব্যবহারে কোনো অসঙ্গতি আমি লক্ষ্য করিনি, বরং সে আমার প্রতি প্রচণ্ড পরিমাণে যত্নশীল ছিল। অতি সম্প্রতি ঘটনা জানতে পেরে আমি হতবাক হয়ে যাই। আমি তাকে প্রশ্ন করেছিলাম, কিন্তু আমার সঙ্গে সে অত্যন্ত রূঢ় ব্যবহার করেছিল। নিজের এতদিনকার মিষ্টি স্বভাব আমি মুহূর্তের মধ্যে আমি তাকে বদলাতে দেখেছি। মায়া খুন হওয়ার সঙ্গে এদের দাম্পত্য জীবনের সম্পর্কটা কি তা জেনে আপনার কি লাভ? লাভ আছে, আবার নেইও। কথাটা কি জানেন? আমাদের যতদূর সম্ভব জেনে নিতে হয়। কোন কথাটা পরে কাজে লাগবে আগে থেকে তা কিচ্ছুই বলা যায় না। সমস্ত শুনে আপনার কি মনে হলো? হত্যাকারীকে ধরা যাবে? প্রশ্নটা একটু বেখাপ্পা ধরনের হলো মিস্টার চৌধুরী। ঘটনার রূপরেখা জানবার সঙ্গে সঙ্গে যদি হত্যাকারীকে ধরে ফেলা যেত, তাহলে তো বহুদিন আগেই মহামানব হিসেবে চিহ্নিত হয়ে যেতাম। সবে শুরু, অনেক সিঁড়ি এখন উঠতে হবে। তবে এটা ঠিক যে চেষ্টার কোনো ত্রুটি হবে না। এখন আমাদের কি আর কিছু করণীয় আছে? আপাতত নেই, পরে প্রয়োজন পড়তে পারে। সৌজন্যসূচক দুটো কথা বলে 500 টাকা আগাম দক্ষিণে দেওয়ার পর প্রভাস চৌধুরী অর্ণবকে নিয়ে সেখান থেকে বিদায় নিলেন। তার আগে দুর্গাশঙ্কর ওদের দুজনের এবং রুদ্রের ঠিকানা নিয়ে রাখল। ড্রেসিং গাউনের পকেটে সেগুলো রাখতে রাখতে অলসভঙ্গিতে দুর্গাশঙ্কর বলল, কিরকম বুঝলে ডাক্তার? ঘটনাটার রহস্য ঘন বলে কিন্তু মনে হলো না। আর কিছু? বিশেষ কোনো স্বার্থ নেই, তবুও মনে হলো যে হত্যাকারীকে ধরার ব্যাপারে প্রভাস চৌধুরীর আগ্রহ যেন একটু বেশি। আমারও তাই মনে হয়েছে। এমন হতে পারে যে উনি অর্ণববাবুকে অত্যন্ত স্নেহ করেন, তাই হয়তো অনায়, আবার অন্য কোনো কারণও থাকতে পারে। অন্য কারণটা কি? দুর্গাশঙ্কর তার পাইপ ধরে নিয়ে আবার বলল, এখনই বলা যাবে না। সকলকে বাজিয়ে দেখবার পর একটা ধারণা তৈরি করা সম্ভব, তার আগে না। আমার ধারণা ঘটনাটা তেমন রহস্যময় নয়। আমার মন বলছে আসল ঘটনাটা ঠিক তার বিপরীত। যা জেনেছি তার শেষ কথা নয়। দেখা যাক শেষ পর্যন্ত কিসে গিয়ে দাঁড়ায়। কিভাবে কাজ করতে আরম্ভ করবে স্থির করলে? প্রথম কাজ হচ্ছে লালবাজারে যাব না, তারপরে পোস্টমর্টমের রিপোর্ট দেখে নিতে হবে, সকলের স্টেটমেন্ট, তারপরে এগোবো। মিস্টার সামন্তর সঙ্গে অ্যাপয়েন্টমেন্টটা করে রাখি। হ্যাঁ। দুর্গাশঙ্কর সোফা ছেড়ে ফোন স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল। বেলা তখন 3টে। হোমিসাইডের কর্মকর্তা দেবব্রত তখন নিজের অফিসেই ছিলেন। দুর্গাশঙ্করকে দেখে সহর্ষে স্বাগত জানালেন। জানার উপদেশ দিতে বিলম্ব করলেন না। দেখছেন তো আপনাকে কত ভালোবাসি। পুলিশের লোক হয়েও আপনার কাছে মক্কেল পাঠালাম। সে কথা আর বলতে, বেকার বসে থাকতে থাকতে একেবারে পাগল হয়ে পড়েছিল। যাই হোক, কাজের কথা আসা যাক।
কেসটা থানা থেকে তুলে নিয়েছেন কেন? এখনো থানার হাতেই আছে, তবে আমরা দেখাশোনা করছি। আপনার কোনো অসুবিধে হবে না, যে কোনো সহযোগিতার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ। স্টেটমেন্টের কপি আপনার কাছে নিশ্চয়ই আছে, পড়ে দেখতাম একবার। ধন্যবাদ। নিজের টেবিলের ড্রয়ার থেকে স্টেটমেন্টের কপিগুলো বার করে দুর্গাশঙ্করের দিকে এগিয়ে দিলেন সামন্ত। দুর্গাশঙ্কর পাইপ ধরিয়ে নিয়ে পড়তে আরম্ভ করল। ধোয়ার জাল বুনতে বুনতে পড়া শেষ করতে সময় লাগলো প্রায় 15 মিনিট। সামন্ত প্রশ্ন করলেন, কিছু পেলেন? সবই সত্যি কথা বলে থাকলে যা শুনেছি ঘটনাটা মোটামুটি সেই রকমই দাঁড়ালো। অনুসন্ধান কীভাবে চালাতে হবে সে সম্পর্কে যদি প্রশ্ন করেন, তবে আমি বলবো কয়েকটি বিষয়ের উপরে আমার বিশেষভাবে জোর দিতে হবে। যেমন? নাম্বারিং করেই বলি। 1, সমস্ত রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও শুধু মালসোম কেন? দ্বিতীয় মহিলাটিকে গুন্ডারা নিয়ে গেল না কেন? সেক্ষেত্রে তিনিও স্বরূপা। 2, গুন্ডারা কি নিজেদের ইচ্ছাতেই কাজটা করেছে, না তাদের কেউ নিয়োগ করেছিল? 3, নিয়োগকর্তা কি ঋত্বিক? 4, তাই যদি হবে তাহলে প্রেমিকাকে খুন করিয়ে কি সে লাভবান হচ্ছে? 5, মায়া সোমের প্রকৃত চরিত্র কিরকম ছিল? ঋত্বিক ছাড়া তার কি আরও পুরুষ বন্ধু ছিল? 6, প্রভাস চৌধুরী এই কেসের ব্যাপারে এত আগ্রহশীল কিসের জন্য? এটা কি নিতান্তই সদিচ্ছা, না অন্য কোনো গূঢ় কারণ রয়েছে? আপনার প্রশ্নগুলো ভালো, উত্তরগুলো ঠিক ঠিক পেলে আমরা নিশ্চিতভাবে কুলে পৌঁছতে পারবো। আরও কিছু প্রশ্ন আছে, সে কথা থাক। 3টে ব্যাপারে এখন আমি অগ্রাধিকার দিতে চাই। যেমন? সম্ভব হলে কালই ঋত্বিকের সঙ্গে আমার একটা সিটিংয়ের ব্যবস্থা করে দিন। বেশ, লালবাজারে ডেকে পাঠাচ্ছি। ঠিক হবে না, লোকটা এই চৌহদ দিয়ে এসে ভরকে যেতে পারে, কথা বার করে নিতে অসুবিধা হবে। আমি বরং কাল দুপুরেও ওর অফিসে যাব, আপনি শুধু জানিয়ে রাখবে। এই তো গেল একটা ব্যাপার, বাকি দুটো? বাকি ছুটে আমি নিজেই সামলে দিতে পারবো। আরও 2-4 কথার পর দুর্গাশঙ্কর শঙ্করকে নিয়ে সেখান থেকে বিদায় নিল। ইচ্ছে করেই পোস্টমর্টমের রিপোর্টটা দেখতে চাইল না, কারণ যা শুনেছিল সেটাই ওর পক্ষে যথেষ্ট। লালবাজারে পৌঁছবার পর শঙ্কর বিদায় নিল, তাকে কাজে যেতে হবে। দুর্গাশঙ্কর বেন্টিং স্ট্রিটের দিকে এগোলো। ট্যাক্সিতেই ও লালবাজার এসেছিল। ওরিয়েন্ট সিনেমা হলের গজ দশকের ওধারেই দুর্গাশঙ্কর থামল একটা পান সিগারেটের দোকানের সামনে। জুলফিতে পাক ধরলেও দোকানদারকে কিন্তু পুরো বলা চলে না, বিলক্ষণ বড়শালী ব্যক্তি। দুর্গাশঙ্করের কার্যকলাপ সম্পর্কে যারা বিচক্ষণ বা ওয়াকিবহাল তারা এনায়েতকে অবশ্যই স্মরণ করতে পারবেন। এনায়েত দুর্গাশঙ্করকে দেখতে পেয়েছিল। দোকান থেকে নেমে এলো হাসিতে মুখ ভরিয়ে। একটা কাজ আছে, জটিল কিছু নয়, একটু ঘোরাঘুরি করলেই খবর পেয়ে যেতে পারো। কার খবর চাইছেন? রোশনি বলে কাউকে চেনো? রোশনি? চিন্তাই করতো। যতদূর ওই আঁচ পাওয়া যাচ্ছে তাতে মনে হয় সে আর তার সঙ্গী মিলে একটা খুন করে বসে রয়েছে। নামটা ঠিক মনে করতে পারছি না স্যার। এই অঞ্চলে বোধহয় তার যাতায়াত নেই। না, সে অন্য এরিয়ার কারবার করে। তবে হ্যাঁ, আপনি চিন্তা করবেন না স্যার, আমি আজই কাজে নেমে পড়ছি। লোকটাকে ঠিক চিনে বার করতে পারবে? এই অঞ্চলটা গৌতম বলে একটা লোক দেখাশোনা করে, সে ঠিক খবর দিতে পারবে। আরও 2-4 কথার পর দুর্গাশঙ্কর এনায়েতের হাতে 100 টাকার নোট গুঁজে দিয়ে ট্যাক্সির সন্ধানে ভিক্টোরিয়া হাউসের দিকে এগোলো। আজ আর নয়, বাকি কজনের সঙ্গে আগামীকাল দেখা করলেই চলবে। রুদ্র একটু নড়ে চড়ে বসল। ওর হাতটা কেঁপে গেলেও সিগারেটটা ধরতে পারল ঠিক মতোই। এক মুখ ধোয়া ছেড়ে তাকালো সামনে অনায়াস ভঙ্গিতে বসে থাকা দুর্গাশঙ্করের দিকে। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়াটা কি আমার পক্ষে ঠিক হবে, বিশেষত যে মহিলা আপনার বন্ধুপত্নী? এক্ষেত্রে সংকোচের কোনো কারণ আছে বলে তো আমি মনে করি না। উনি বেঁচে থাকলে অবশ্য অন্য কথা ছিল, উনি খুন হয়েছেন। কাজে ওর সম্পর্কে যতদূর সম্ভব তথ্য সংগ্রহ করতে পারলেই তদন্তের সুবিধা হবে। দেখুন, প্রত্যক্ষভাবে আমি কিছু দেখিনি বা জানি না। ভদ্রমহিলাকে বরং পতিপরায়ণা বলেই মনে হবে। তবে বলুন। অর্ণবের কাছ থেকেই একদিন কথাটা জানতে পারলাম, সে তার স্ত্রীর চরিত্রকে সন্দেহ করছে। আমি কথাটা বিশ্বাস করিনি। সে আমাকে পরে বলেছিল ব্যাপারটা এখন কি ভয়ানক পরিস্থিতিতে দাঁড়িয়েছে।
তাদের অফিসে ঋত্বিক নামে এক ছেলে রয়েছে, তারই সঙ্গে নাকি, বুঝলেন তো মিস্টার ব্যানার্জি, স্ত্রী চরিত্র দেবতারাই নাকি বুঝতে পারেন না, আর আমরা তো সামান্য মানুষ। কিন্তু কি দুর্ভাগ্যজনক ব্যাপার বলুন তো, অর্ণবের মতো স্বামী থাকতে। এরকমই হয়। আপনি পুলিশকে যা বলেছেন তা আমি শুনেছি। এছাড়াও আরও কিছু বলতে পারেন কি? আর কিছু? ধরুন সেদিন সিনেমা দেখা, হোটেলে খাওয়া দাওয়া বা গাড়িতে ফেরবার সময় এমন কিছু লক্ষ্য করেছিলেন যা অনুভব করেছিলেন আপনার কাছে অদ্ভুত লেগেছিল এরকম? তেমন কিছু তো মানে, তবে বলুন। দেখুন, আমি যতদূর জানতাম মায়া সোম একটু আমুদে ধরনের এবং ছটফটে মহিলা। সেদিন তাকে ভারী চুপচাপ লাগছিল, তাছাড়া কেমন একটা ত্রস্ত ভাবও ছিল তার মধ্যে। কিরকম? সেদিন ভদ্রমহিলা কথা তো কমই বলছিলেন, তাছাড়া সতর্ক দৃষ্টিতে বারবার এধার ওধার তাকাচ্ছিলেন। বিশেষ করে সিনেমা দেখে যখন আমরা বেরোলাম, তখন মাত্রাটা একটু বেড়ে গিয়েছিল। অর্ণববাবু ব্যাপারটা লক্ষ্য করেছিলেন? বোধহয় না। আমি বলতাম। কিন্তু বলতে ভুলে গেলেন। ঠিক তা নয়, তবে এই সময় একটা ব্যাপার ঘটল। ব্যাপার এমনকি সেই সময় ঘটলো? কি ব্যাপার এমন সেই সময় ঘটলো যাতে আপনারা সকলেই আকৃষ্ট হয়ে পড়লেন? ঠিক তাই। হল থেকে বেরিয়ে আমরা গাড়ির দিকে এগোচ্ছিলাম, হঠাৎ দৃষ্টি পড়ল অর্ণবের বস প্রভাস চৌধুরীর ওপর। অবাক হলাম, কারণ ওর দিল্লিতে থাকবার কথা, সেই কারণেই ওর গাড়িটা অর্ণবের কাছে। কিন্তু ভদ্রলোক ততক্ষণে ভিড়ের মধ্যে মিশে গিয়েছেন। কথাটা আমি অর্ণবকে বললাম, কিন্তু অর্ণব বিশ্বাস করলো না কথাটা। তবে আমি কিন্তু ভদ্রলোককে স্পষ্টই দেখেছিলাম। পরে অর্ণববাবু এই সম্পর্কে ওকে প্রশ্ন করেছিলেন? মনে হয় করেনি। জিজ্ঞেস করলে আমাকে ও সম্পর্কে নিশ্চয়ই কিছু বলতো। ওর মনের অবস্থা কিরকম যাচ্ছে বুঝতেই পারছেন। তবে একটা কথা আপনাকে আমি মানে অন্যভাবে বলছি, এখন মনে হচ্ছে সঠিক ব্যাপারটা আপনাকে বলাই বোধহয় উচিত হবে। কোন কথাটা বলুন তো? সোনের চরিত্রের ব্যাপারটা প্রথমে আমি অর্ণবের কাছ থেকে শুনি। আমি জানতে পেরেছি জেনে ও বিষয়টা আমাকে এক্সপ্লেন করে বলেছিল। আপনি জেনেছিলেন কিভাবে? ফোনে একজন আমাকে বলেছিল। ফোনে? হ্যাঁ, তবে সে নিজের পরিচয় দেয়নি। গলাটা চিনতে পেরেছিলেন? না, কেমন ভারী ভারী শোনাচ্ছিল। মাউথপিসের রুমালটা জড়িয়ে কথা বলেছে মনে হয়। কিভাবে কথা আরম্ভ হলো? না, কোনো ভূমিকা করেনি। যতদূর সম্ভব মনে পড়ছে কথাটা সে এইভাবেই বলেছিল, রুদ্র সেন বলছেন, হ্যাঁ আপনি, একটা প্রয়োজনীয় কথা জানাতে চাই। অর্ণব সোমের স্ত্রী একজনের সঙ্গে প্রেম প্রেম খেলা আরম্ভ করেছেন, জানেন বোধহয়। ননসেন্স, কে আপনি? আমার নাম জেনেই বা কি করবেন? খবরটা শুনুন। ঋত্বিক চৌধুরী অর্ণব সোমের অফিসে চাকরি করে। সেই ছোকরার সঙ্গে শ্রীমতী পাগল অবৈধ প্রেমে আলাদা একটা মাধুর্য আছে কিনা নিশ্চয়ই আপনি স্বীকার করবেন। সেই প্রেমে তারা জড়িয়েছে। আমি কথা না বাড়িয়ে রিসিভারটা নামিয়ে রাখলাম। কার এই বাদরামি, তখন সেটাই হয়ে উঠেছিল আমার কাছে বড় চিন্তা। দুর্গাশঙ্কর চিন্তিতভাবে তাকিয়ে রইল সেন্টার টপের দিকে। এ সময় তনুশ্রী ট্রেতে করে ভাজাভুজি আর চা নিয়ে এলো। নরম গলায় বলল, চাটা খেয়ে নিন। বসুন মিসেস সেন। মিস্টার সেনের সঙ্গে যে আলোচনা হয়েছে তাতে আমি উপকৃত হয়েছি বলে চলে। এবার আপনাকে গোটা প্রশ্ন করতে চাই। বলুন। মায়া সোম সম্পর্কে কিছু বলুন। আপনার সঙ্গে তো অনেক দিনের আলাপ, তার সম্পর্কে অনেক কথাই আপনার জানা থাকার কথা। অনেক কথা তেমন কিছু মায়ার সম্পর্কে আমি জানি না বলতে যা বোঝায় আর কি। স্বামীর সঙ্গে মাঝে মধ্যেই আমরা ওদের ফ্ল্যাটে গেছি, আবার ওরা আবার এখানেও এসেছে। তখন নিজেদের মধ্যে সংসার, থিয়েটার এই সব নিয়ে গল্প হয়েছে। তবে বলুন। তবে হচ্ছে যে বাচ্চা হচ্ছিল না, এই আক্ষেপটা মায়ার ছিল। বাচ্চা না হওয়ার কারণ কি? ওরা মেডিকেল টেস্ট করিয়েছিলেন না? বলতে পারবো না। রুদ্রবাবু, আপনি কিছু জানেন? যতদূর মনে পড়ছে বছর দুয়েক আগে অর্ণব বলেছিল যে দুটো মেডিকেল টেস্ট করাবে। টেস্টের ফলাফল কি হয়েছিল সেটা অবশ্য আমি জানি না। মায়া সোমের চরিত্র অন্য খাতে বইছে, আপনি বুঝতে পারেননি? একেবারেই না।
এবার ঘটনার রাতের কথায় আসা যাক। অর্থাৎ গুন্ডারা যখন গাড়ি আক্রমণ করলেন তখনকার অবস্থাটা আপনার মুখ থেকে শুনতে চাই। পুলিশকে তো বলেছি, নতুন করে কিছু বলতে পারবো বলে তো আর মনে হয় না। আরেকবার বলুন, তবে এবার একটু চিন্তা ভাবনা করে বলবেন। হ্যাঁ, গুন্ডারা যখন গাড়ি রুখে ওদের মারতে আরম্ভ করলো তখন আমি এত ভয় পেয়ে গেছিলাম যে চেঁচাতে পর্যন্ত পারিনি। মায়া কিন্তু আমার মতো এতটা ভয় পায়নি, ঝুঁকে পড়ে ব্যাপারটা দেখছিল। বলেন কি? আমারও তো তাই মনে হয়। আপনার ধারণায় এরকম যে একটা কিছু ঘটবে মায়াসমের আগে থেকেই তা জানা ছিল? না, আমি নিশ্চিত হয়ে কিছু বলছি না, তবে বুঝলাম। আর চলি, পরে হয়তো আবার কথা বলার প্রয়োজন পড়তে পারে। তখন ভরা সন্ধ্যা। সোফায় গায়ে লিয়ে দুর্গাশঙ্কর বসে রয়েছে, ঠোঁটে রাখায় জ্বলন্ত পাইপ। এভাবেই অনেকক্ষণ বসে রয়েছে। চিন্তা তাকে কুড়ে কুড়ে খেয়ে চলেছে। এই সময় শঙ্কর ঘরের মধ্যে প্রবেশ করল। দুর্গাশঙ্কর সোজা হয়ে বলল, কেসটা আমায় ভাবিয়ে তুলেছে। ভারী চিন্তায় পড়ে গেছে বলে মনে হচ্ছে। এই কি কথা শুনি মন্থরার মুখে? মন্থরার চাতুরি আর চলছে না ভাই। প্যাঁচটা যে ঠিক কোথায় কিছুই বুঝতে পারছি না। গুন্ডারা মহিলাকে রেপ করেছে, গয়নাগাটি কেড়ে নিয়েছে, তারপর স্বাভাবিক নিয়মেই খুন করেছে। ব্যাপারটা এই দৃষ্টিকোণ দিয়ে দেখলেই তো সব মিটে যায়। তুমি বলতে চাইছো যে গুন্ডা দুটোকে ধরে ফেলতে পারলেই ব্যাপারটার ওপর জবনিকা পড়ে গেল? ব্যাপারটা এত জলবতরলম নয়, গভীর একটা প্যাঁচ আছেই। ঋত্বিকের সঙ্গে গুন্ডা দুটোকে যদি দেখা যেত তাহলে না হয় একটা কথা ছিল, হিসেবটা গোলমালে হয়ে গিয়েছে ওখানে। শঙ্কর কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু এনায়েত ঘরে প্রবেশ করায় আর কিছু বলা হলো না। দুজনকে সেলাম জানিয়ে এনায়েত হাসি মুখে বসল। দুর্গাশঙ্কর বলল, খবর টবর কিছু এনেছো মনে হচ্ছে? যে কাজ হাতে নেব স্যার, তার কিছু করতে পারবো না, তা কি হয়? বেশ বেশ, শুনি কি খবর আনলে। গৌতমকে সহজেই পাকড়াও করলাম। শুনলাম শুনলাম থানা থেকে একে আগেই বলা হয়েছে গুন্ডা দুটো সন্ধান করতে। তারপর? গৌতম ঘোরের লোক স্যার, লাইনে রয়েছে তো, ওর অনেক সুলুক সন্ধান জানা আছে। একটার নাম হচ্ছে রোশনি, আপনি তো বলেইছিলেন। অন্যটা হলো কেল্টো। দুজনে একসঙ্গে মিলে অনেক খুনটন করেছে। এরা তাহলে বেশ বড় দরের ক্রিমিনাল। হ্যাঁ স্যার, পরের কাছ থেকে টাকা নিয়ে এরা খুন করে। কোথায় থাকে জানতে পেরেছো? কোথায় থাকে ওরা? বেলেঘাটায়। বস্তিটা একেবারেই ভালো নয়, যত সব মার্কা মারার লোকেরা থাকে। ওদের ঘর তালাবন্ধ দেখলাম। খবর নিয়ে জানলাম দিন দুয়েক ওধারে যায়নি। অন্য কোনো মক্কেলের কাজে ব্যস্ত হয়েছে বোধহয়। আরেকটু কষ্ট তোমায় করতে হবে নাইত। বলুন স্যার। এদের ঘরের ওপর নজর রাখতে হবে। ফিরে এলেই ফোন করে দেবে আমায়, আমি সঙ্গে সঙ্গে পৌঁছে যাবো ওখানে। তোমার খাটনির মাত্রা তো অবশ্য একটু বেড়ে গেল। আপনি ব্যস্ত হবেন না, এ সমস্ত কাজ করতে আমার ভালোই লাগে। এনায়েত বিদায় নিল। বেশ কিছুক্ষণ কথা হলো না দুজনের মধ্যে। শেষে দুর্গাশঙ্কর বলল, রুদ্র সেনকে কেউ মায়াসমের কেচ্ছার কথা টেলিফোন করে জানালো, এটা একটু অদ্ভুত না? শঙ্করের সব কিছুই জানা ছিল। সে বলল, এমনও তো হতে পারে যে কথাটা আদপেই সত্যি নয়। রুদ্র সেনকে কেউ ফোন করেনি বলছো? গল্পটা ভদ্রলোক নিজের মাথা থেকে বার করেছেন? এমন কি হতে পারে না? পারে, তবে এই প্রসঙ্গে একটা বড় ধরনের প্রশ্ন দেখা দেবে ডাক্তার। এই কাল গল্প প্রচারের কারণটা কি? এতে রুদ্র সেন কিভাবে লাভবান হচ্ছে? এ ধরনের একটা প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে। ধরে নেওয়া যাক আমরা বুঝতে না পারলেও লাভ একটা নিশ্চিত হবেই হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এমন কিছু দাঁড়ালো যা আমাদের বুদ্ধি বিবেচনার বাইরে। ফোনের ব্যাপারটা যদি মিথ্যে হয় তাহলে আরেকটা বিষয় নিয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে। কোন বিষয়? সেদিন সিনেমা থেকে বেরোবার পর কেউ দেখতে পেল না, অথচ রুদ্র সেন দেখলেন প্রভাস চৌধুরী ভিড়ের মধ্যে মিলিয়ে যাচ্ছেন। তিনি কি সত্যিই প্রভাস চৌধুরীকে দেখেছিলেন নাকি বানানো গল্প? খেলাটা কিন্তু বেশ জমে উঠেছে। একটা কাজ করলে কেমন হয়? প্রভাস চৌধুরীর সঙ্গে এ সম্পর্কে কথা বলা যেতে পারে। ঠিক বলেছ, চলো যাওয়া যাক। বিদ্যাসাগর কি বলে গিয়েছেন জানো তো? কোনো কাজ
কাল করিবে বলিয়া ফেলিয়ে রাখিবে না। কিট স্ট্রিট কলকাতার অন্যান্য ছিমছাম রাস্তাগুলোর মধ্যে একটা। অভিজাত আর পদস্থ ব্যক্তিরাই এখানে বসবাস করে। ঠিকানাটা জানায় প্রভাস চৌধুরীর ফ্ল্যাট খুঁজে পেতে খুব বেশি অসুবিধে হলো না। কলিং বেলে আঙুল ছোড়াবার অল্প কিছুক্ষণের মধ্যেই দরজাটা খুলে গেল। গৃহকর্তাই ওদের মুখোমুখি হলেন স্বয়ং। তারপর বিস্ময় মিশ্রিত উচ্ছ্বাসে ভেঙে পড়লেন। কি সৌভাগ্য আপনারা! আরে আসুন আসুন আসুন। ওরা সাজানো গোছানো একটা ঘরে গিয়ে বসল। প্রভাস চৌধুরী বললেন, হ্যাঁ মানে কি খাবেন বলুন? আমি অবশ্য একলা মানুষ, তবে কোনো অসুবিধে হবে না। একটা কম্বাইন্ড হ্যান্ড আছে। হুইস্কি বা ওই ধরনের কিছু যদি প্রেফার করেন তাহলে। না না, চাই যথেষ্ট। আমরা এখন এসেছি কেসটা সম্পর্কে আপনার সঙ্গে কথা বলতে। বেশ তো বেশ তো, আমাকে দিয়ে যদি কোনো উপকার হয় আমি সবসময় রেডি আছি জানবেন। হ্যাঁ, একটু বসুন, বলুন এবার। আশা করি আপনি আমার কাছে কিছু লুকোবেন না। তার মানে? আপনি দিল্লি থেকে কবে কলকাতায় ফিরেছেন মিস্টার চৌধুরী? বলেছি তো, আবার আবার এই প্রশ্ন কেন? বলেছেন, তবে উত্তরটা ঠিক নয়। তার মানে? আমাদের ইনফরমেশন অনুসারে আপনি কলকাতায় ফিরেছেন মায়া সোম খুন হবার আগেই। ইনফরমেশনের উৎসটা জানাতে নিশ্চয়ই বাধা নেই। একেবারেই না। রুদ্র সেন আপনাকে দেখেছেন। ওরা যখন গ্লোভ থেকে সিনেমা দেখে বেরোলেন তখন আপনি ওখানেই ছিলেন। রুদ্রসেন ভিড়ের মধ্যে আমার মতো আর কাউকে দেখে থাকতেই পারেন। অবশ্যই পারেন, তবে কথাটা কি জানেন? তদন্তের সুবিধার জন্য যা সত্যি আমি তাই জানতে চাইছিলাম। আমার ব্যক্তিগত ব্যাপার জেনে তদন্তের কি সুবিধা হবে আমি তো বুঝতে পারছি না। যাই হোক, আপনার সঙ্গে সহযোগিতা করাই আমার কর্তব্য। দিল্লিতে আমি একদিনের বেশি থাকিনি। ওখানে গিয়েই বুঝতে পারলাম কনফারেন্স হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তার মানে মায়া সেন খুন হওয়ার বেশ কয়েকদিন আগে থেকেই আপনি কলকাতায় আছেন। হ্যাঁ। অথচ অফিসে যাননি, গাড়িটাও অন্নবাবুর কাছ থেকে ফেরত নেননি। এই সমস্ত নিশ্চয়ই সঙ্গত কোনো কারণ রয়েছে। কারণটা সঙ্গত কিনা জানি না। আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে আমার বেহিসেবী জীবন সম্পর্কে কিছু বলতে হয়। বড়লোকের ঘরে জন্মেছিলাম, লেখাপড়াও শিখেছিলাম ভালো মতো, যথাসময় বিয়েও করেছিলাম। বছর 5 পরে স্ত্রী মারা গেছেন। এরপরেই কেমন যেন জীবন ওলট পালট হয়ে গেল। সেই সমস্ত বৃত্তান্ত আপনাদের কাছে ক্লান্তিকর বলে মনে হবে। মোট কথা, আমি এই ফ্ল্যাটে চলে এলাম, তারপর বহু বছর ধরে এখানেই আছি। এই তো গেল ভূমিকা। এবার মূল কথায় আসি। কেন জানি না আমি অন্যরকম মানুষ হয়ে গেলাম। আমার চরিত্র থেকে সংযম বিদায় নিল। এই ফ্ল্যাটে যে কত মহিলার আগমন হলো তার হিসেব আমি রাখিনি। আধুনিক প্রসঙ্গে আসা যাক এবার। দিল্লিতে এক সুরূপা সিন্ধ্রী মহিলার সঙ্গে আলাপ হয়ে গেল। প্রস্তাব করার পরে সে রাজি হয়ে গেল আমার সঙ্গে কলকাতায় আসতে। তাকে নিয়েই কদিন কাটলো চমৎকার ভাবে। তাই অফিস যাইনি বা কাউকে জানাতে চাইনি যে আমি ফিরে এসেছি। দিল্লির মহিলাকে ট্রেনে তুলে দিতে হাওড়া গেছিলাম। ওখান থেকে ফেরার পর সিনেমা দেখার ইচ্ছে হলো। ঢুকলাম টাইগারে। শেষ শো হওয়ার পর লিন্সে স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। রুদ্র সেন সেই সময় আমায় দেখে থাকবে। আচ্ছা, আপনি তদন্ত সম্পর্কে ইন্টারেস্টেড কিসের জন্য? মানবিকতা বলতে পারেন। দম্পতিকে তো আপনি অনেকদিন আগে থেকেই চেনেন, ওদের সম্পর্কে কিছু জানেন, কিছু বলুন। অর্ণব আমাদের অফিসে যোগ দিয়েছে বছর 8 আগে। তখন থেকে ওদের আমি ঘনিষ্ঠ হই। মানুষ হিসেবে ভালোই, দুজনেই বেশ মিশুকে। মায়া সেনের চরিত্র সম্পর্কে আপনি কি জানেন? অবশ্য কোনো সম্ভ্রান্ত মহিলার চরিত্র নিয়ে আলোচনা করাটা ঠিক শিষ্টাচার সম্মত নয়। জানি, কিন্তু এক্ষেত্রে মায়ার চরিত্র, আর চরিত্র ভালো ছিল না এই সংবাদ আমরা পেয়েছি। আমার মনে হয় এই চরিত্র ঘটিত দিকটাই এই কেসের মূল সূত্র। আপনি এই সম্পর্কে কিছু বলতে পারেন কি? মায়ার চরিত্র ভালো ছিল না, আমি মনস্থির করে ফেলেছি মিস্টার ব্যানার্জি। যা অবস্থা দাঁড়িয়েছে তাতে পরিষ্কারভাবে সমস্ত কিছু বলাই ভালো। তবে আপনাকেও কথা দিতে হবে, যা বলতে চলেছি তার একটা শব্দ অন্যের কানে যাবে না। হ্যাঁ, আমিও কথা দিলাম, প্রত্যক্ষ প্রমাণ আমি নিজেই। মায়া সোম বিচিত্র স্বভাবের মেয়ে ছিল। আলাপের বছর 2 পরে লক্ষ্য করলাম সে আমাকে প্রশ্রয় দিচ্ছে। আমার স্বভাবের কথা আগেই বলেছি। আমি এই সুযোগটা গ্রহণ করলাম। বছর 3 ধরে লুকিয়ে চুরিয়ে আমাদের পরকীয়া ব্যাপারটা ভালোই চলল।
তারপর আমি মায়া সম্পর্কে ক্লান্ত হয়ে পড়লাম। সেও বোধহয় বুঝতে পেরেছিল। কাজেই আমাদের আমাদের এই সম্পর্কটা ওই ওপরই বজায় রয়ে গেল। না না, তা বলতে পারবো না। তার মারা যাওয়ার আগে পর্যন্ত এ সম্পর্কে আমার কিছুই জানা ছিল না। কাজটা যে গুন্ডা দুটোর এ তো আমরা সকলেই জানি। আপনার বা পুলিশের কর্তব্য হচ্ছে ওদের ধরা, নয় কি? ব্যাপারটা যদি সত্যি সত্যি এইভাবে গড়িয়ে থাকে তবে তো ঋত্বিক সামনেই রয়েছে, তাকে একটু নেড়ে ছেড়ে দেখুন। তার স্বার্থ নেই বলছেন? আপাত দৃষ্টিতে তো মনে হয় যে ভদ্রমহিলাকে বাঁচিয়ে রাখাটাই তার প্রথম ধারতা হওয়া উচিত। যা হোক, এখন আমরা উঠলাম, পরে আবার দেখা হবে। দুর্গাশঙ্কর উঠে দাঁড়ালো। পরের দিন সন্ধ্যার মুখেই অর্ণবের ফ্ল্যাটে গিয়ে পৌঁছল দুর্গাশঙ্কর। আগেই ফোনে সময় ঠিক করে রেখেছিল। শঙ্কর আজকে আর সঙ্গে নেই, মেডিকেল কলেজে আটকে পড়েছে বিশেষ কাজে। অর্ণব বসল দুর্গাশঙ্করের সামনে। কত দূর কি হলো মিস্টার ব্যানার্জি? দুর্গাশঙ্কর মৃদু হেসে বলল, গুটি গুটি পা করে এগোচ্ছে। এখন আমি আপনার কাছে কেন এলাম তাই আগে বলি। আপনার স্ত্রীর জিনিসপত্রগুলো একবার নাড়াচাড়া করে দেখতে চাই। বেশ তো, আসুন। অর্ণব দুর্গাশঙ্করকে শোবার ঘরে নিয়ে গেল। ঘরখানা মোটামুটি বড়ই, 16x16 হবে। বিশাল জানালার কাছাকাছি জোড়া খাট, খাটের ওধারে প্রমাণ সাইজে দুটো স্টিলের আলমারি, আর পূব দিকের দেওয়ালে ঘেঁষে সুদৃশ্য একটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের কয়েক হাত দূরে দেওয়াল ঘেঁষে একটা ছোট্ট রাইটিং টেবিল, তার সামনে হাতলহীন ফোল্ডিং চেয়ার। দুর্গাশঙ্কর ড্রেসিং টেবিলের ড্রয়ার দুটোকে টেনে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করল। কাজে লাগতে পারে এমন কিছু আছে বলে মনে হলো না। স্টিলের আলমারি দুটোর দিকেও এগিয়ে গেল দুর্গাশঙ্কর। বলল, একটা আপনার আর একটা আপনার স্ত্রীর বোধহয়। হ্যাঁ। আপনার স্ত্রীর আলমারিটা একবার খুলুন, আমি একবার ভেতরটা দেখে নিতে চাই। চাবি তো আমার কাছে নেই। কোথায় গেল? পুলিশ নিয়ে গেছে। দেখুন তো, এ কথা আগেই আমার খেয়াল করা উচিত ছিল। চাবির জন্য এখন কিছু সময় নষ্ট হবে। ফোন করি লালবাজারে। চাবি কিন্তু থানা থেকে নিয়ে গেছে। তাহলেও লালবাজারের সঙ্গে যোগাযোগ করতে হবে। থানা আমার অনুরোধকে পাত্তা দেবে না। ড্রয়িং রুমে এসেই দেবব্রত সামন্তের সঙ্গে যোগাযোগ করল দুর্গাশঙ্কর। উনি অভয়দান করলেন। আধ ঘন্টার মধ্যেই চাবি পৌঁছে গেল। চাবিবাহক স্বয়ং থানার চিরঞ্জীব বক্সি। বক্সিমশাই দুর্গাশঙ্করকে এর আগে কখনো দেখেননি, তবে তার নাম শুনেছিলেন। এই সঙ্গে তার আরও জানা ছিল এই ভদ্রলোককে ওপরওয়ালারা বেশ শ্রদ্ধার চোখেই দেখে থাকেন। দুর্গাশঙ্কর হালকা গলায় বলল, আপনি বোধহয় ভিকটিমের আলমারিটা পরীক্ষা করে দেখেছেন। চিরঞ্জীব বক্সি নিরাসক্তভাবে বললেন, না, দেখে কি হবে, খুনের কিনারা তো হয়েই গেছে বলা চলে। এখন লোক দুটোকে ধরতে পারলেই হলো। অকারণে এত খেটে লাভ কি আছে বলুন তো? তা বটে, তবে আমার মতো লোক মক্কেলের স্বার্থে নানান দিক বাজিয়ে দেখবার চেষ্টা করবে। কাজে যখন লাগলো না তখন চাবিটা অন্যবাবুকে ফিরিয়ে দিলেই তো পারতেন। ভেবেছিলাম কেসটা ফাইনাল হয়ে গেলেই ফেরত দেব। আলমারিটা খুলেই দিচ্ছি, আপনি বাজিয়ে দেখুন। চিরঞ্জীব বক্সি পকেট থেকে চাবি বার করে আলমারিটা খুললেন। দুর্গাশঙ্কর তার বিদ্রুপ বেবাক হজম করে নিজের কাজে মন দিল। ওপরের তাকে ব্লাউজ, সায়া ইত্যাদি ঠাসা। দ্বিতীয় তাকটা হলো লকার, আর তৃতীয় তাকে হ্যাঙ্গারের ব্যবস্থা। সারি সারি শাড়ি ঝুলছে। চতুর্থ তাকটা টুকিটাকি মেয়েলি জিনিসপত্রে ভরা। দুর্গাশঙ্কর জামাকাপড় নেড়েচেড়ে দেখল না। চাবির সাহায্যে লকার খুলে ভেতরে উকি মারল। রূপর একটা বাক্সই প্রথম চোখে পড়ল। দুর্গাশঙ্কর অর্ণবের দিকে ফিরে বলল, গয়নাগুলো কি আপনার স্ত্রীর? হ্যাঁ, শুধু এই আংটিটা মনে হচ্ছে। আপনি কিনে দেননি? দুর্গাশঙ্কর আংটিটা তুলে নিল। লাল পাথর বসানো সুদৃশ্য চেহারা। মায়াকে কেউ একজন আংটি প্রেজেন্ট করেছিল। আংটিটা বাক্সে রেখে দিয়ে দুর্গাশঙ্কর অন্যদিকে দৃষ্টি ফেরালো। একধারে রাখা রয়েছে ব্যাংকের পাসবই আর চেকবুক। কলেজ স্ট্রিট ব্রাঞ্চের ইউনাইটেড স্টেটের একটা অ্যাকাউন্ট ছিল মায়া সমের। খুঁটিয়ে দেখল পাসবইটা দুর্গাশঙ্কর। মাস দুয়েক আগে শেষবারের মতো আপ টু ডেট করা হয়েছিল। তখন অ্যাকাউন্টে ছিল 45,000-এর সামান্য কিছু বেশি। অন্যবাবু, বলুন। আপনার স্ত্রীর অনেক টাকা ছিল তো? বাবার বাড়ি থেকে ও অনেক টাকা পেয়েছিল। এরপর দুর্গাশঙ্কর আর কিছু না বলে চেক বইটা তুলে নিল। কাটা চেকের ফাইলগুলো দেখে যেতে লাগলো। এতক্ষণ তার কার্যকলাপ লক্ষ্য করছিলেন চিরঞ্জীব বক্সি। তার কপালে ভাঁজ পড়েছিল। থেকে থেকে কুচকে উঠছিল ভুরু।
এবার বললেন, আপনার হাব ভাব দেখে মনে হচ্ছে হত্যাকারী যেন আলমারির মধ্যে লুকিয়ে রয়েছে। অনেকটাই তাই। সেটা কীরকম? মোটা দাগের ব্যাপার স্যাপারে আপনারা হলেন কারবারি। আমাদের মতো কিছু সংখ্যক ব্যক্তি সূক্ষ্ম বিষয় নিয়ে মাথা ঘামাতে চান না। আপনি স্বীকার করবেন কি না জানি না, কিন্তু আপনার উপরওয়ালা স্বীকার করেন এই সমস্ত ব্যাপারে আমার তীক্ষ্ণ দৃষ্টি আছে। যাই হোক, এই তদন্তের কথাতেই আসা যাক। এই চেকবুকটা নেড়ে ছেড়ে দেখেছেন কি? চেকবুক? ভুলেই গিয়েছিলাম। আলমারিটা খুলে দেখবার প্রয়োজনীয়তা আপনি বোধ করেননি। এখন চেকবুকটা অন্তত দেখুন, দেখলেই বুঝতে পারবেন বিরাট অসঙ্গতি রয়েছে। আমি মনে করি এই অসঙ্গতি হলো বিরাট একটা সূত্র। অসঙ্গতির তো কিছুই তেমন দেখছি না। ভদ্রমহিলা যখন যেমন টাকার দরকার পড়েছে ব্যাংক থেকে তুলেছেন। অবাক কাণ্ড, এত বড় ফাঁকটা আপনার দৃষ্টি এড়িয়ে গেল। আচ্ছা, খুনের ঘটনা ঘটেছিল কোন তারিখে? 11 তারিখে নাকি? হ্যাঁ। 10 তারিখে মিসেস সোম 42,000 টাকার চেক কেটেছেন। লকারের মধ্যে টাকাটা নেই। টাকাটা কোথায় গেল তার উত্তর কিন্তু চেকবুকে রয়েছে। ফয়েলে উনি নোট রেখেছেন। এডি নামে কোনো ব্যক্তির জেভারে চেকটা কেটেছেন। এখন আপনি বলুন চিরঞ্জীব বাবু, এই টাকাটা কি খুনের অন্যতম মোটিভ হতে পারে না? এই কেসের ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট তাদের মধ্যে ঋত্বিক দত্ত, তাছাড়া আর কেউ এডি নেই। আপনি তাহলে বলতে চাইছেন শ্রীমতী টাকাটা ঋত্বিককে দিয়েছেন? ব্যাপার আরও ঘোরালো হয়ে উঠল। আপনি ঋত্বিকের সঙ্গে কথা বলেছেন? বলেছি। মায়া সোমের সঙ্গে যে তার প্রেম ছিল সে কথা সে অস্বীকার করেনি। আবার তাকে দেখছি চেপে ধরতে হবে। আপনি বলতে চাইছেন যে গুন্ডা দুটো ঋত্বিকের কাছ থেকেই টাকা খেয়ে খুনটা করেছে? ঘটনাটা যে এইভাবে গড়িয়েছে তা আজ করা যায়। ভালো কথা, গুন্ডা দুটোর কোনো খবর টবর পেলেন? এখনও পাইনি। গৌতম এই অঞ্চলের ছিনতাইবাজদের বস, তাকে লাগিয়েছি। আমি কিন্তু তাদের আস্তানার সন্ধান পেয়েছি। চিরঞ্জীব বক্সি কিছু বলার আগেই ড্রয়িং রুম থেকে বেরিয়ে এলো অর্ণব। দুর্গাশঙ্কর কিছুটা অবাক হয়ে ফোন ধরতে গেল। শঙ্করের গলা পাওয়া গেল। আমি লালবাজারে তোমার ব্যাপারে খোঁজ করেছিলাম। সামন্ত বললেন তুমি এখন অর্ণব বাবুর ফ্ল্যাটে রয়েছ। কি ব্যাপার? ইনায়েত এসেছে, জরুরি কথা আছে বলছে। ওকে বসিয়ে রাখো, আমি আসছি। রিসিভারটা নামিয়ে রেখে আবার পাশের ঘরে এলো। কেউ কোনো কথা না বলে আবার আলমারি পর্যবেক্ষণে মন দিল। লকারের মধ্যে মেলি জিনিসপত্রের মধ্যে অনেক দামি জিনিস ছিল। সেগুলো দেখতে দেখতেই একটা চ্যাপ্টা ধরনের শিশি চোখে পড়ল। তার মধ্যে গোটা 5-7 লালচে রঙের ট্যাবলেট রয়েছে। শিশিটা তুলে নিয়ে খুঁড়িয়ে ফিরিয়ে দেখল দুর্গাশঙ্কর। ওষুধের নাম শিশির গায়ে লেখা ছিল ওপেক্স। কয়েক সেকেন্ড শিশিটার দিকে তাকিয়ে রইল। তারপর ঘাড় ফিরিয়ে দেখল অর্ণব আর চিরঞ্জীব বক্সি ঘরের আরেক প্রান্তে দাঁড়িয়ে কথা বলছেন। সুতরাং শিশিটাকে সহজেই পকেটস্থ করা সম্ভব হলো। আর কিছু দেখার নেই, আলমারিটা আপনি বন্ধ করে দিতে পারেন। বলতে বলতে দুর্গাশঙ্কর এগিয়ে এলো। বক্সি বললেন, নতুন কোনো সূত্র পেলেন নাকি? শত্রু খোঁজবার দায়িত্ব আমার পুরোপুরি নয়। আপনি সরকারি লোক, মাথা টাথা যা ঘামাবার আপনি ঘামাবেন। এখন আমি চলি। তবে যাবার আগে বলে যাই, দুটো গুন্ডা আছে বটে, তবু এই খুনটা সহজ সরল পথ ধরে কিন্তু হয়নি। মিনিট 45 মধ্যে দুর্গাশঙ্কর নিজের বাড়িতে পৌঁছল। শঙ্কর তখন এনায়েতের সঙ্গে গল্প করছিল। দুর্গাশঙ্করকে দেখেই এনায়েত সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে লম্বা একটা সেলাম ঠুকল। দুর্গাশঙ্কর বসতে বসতে বলল, উঠে দাঁড়ালে কেন? বসো। তারপর কোনো খবর টবর আছে নাকি? হ্যাঁ স্যার, কেলটু বাসায় ফিরেছে এই আন্দাজ বেলা 5টার সময়। আর রোশনি? যদ্দূর খবর পেয়েছি রোশনিও আজ আসবে। ঘরটার ওপর নজর রাখবার জন্য জগাইকে ওখানে রেখে এসেছি। সে কি? সিনেমার টিকিট ব্ল্যাক করে স্যার। আমার আগেকার দলে ছিল। ছোড়াটা ভারী কাজের। এখনই তোমার সঙ্গে বেরিয়ে পড়বো। এখন নয় স্যার, সময় মতো আমি আপনাকে ডেকে নেব। দুর্গাশঙ্কর পকেট থেকে একটা 100 টাকার নোট বার করে বলল, এটা রাখো। জগাই না কি যেন নাম বললে, তাকেও তো কিছু দিতে হবে। সংকোচে নোটটা নিয়ে এনায়েত বিদায় নিল। দুর্গাশঙ্কর হাই তুলল। তারপর পাইপে মিক্সচার ঠাসতে লাগলো। শঙ্কর বলল, কিছু এগোলো? মানসিক গতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন পাইপ টানাটা দরকার। অনেকক্ষণ ধোঁয়া ছাড়িনি না। আরে বাজে কথা রাখো,
কাজ কত দূর এগোলো তাই বলো। আচ্ছা, তোমাকেই একটা প্রশ্ন করি প্রথমে। অপেক্স নামে কোনো ওষুধের সন্ধান তোমার জানা আছে কি? কেন থাকবে না? কোন অসুখে লাগে ওষুধটা? ওটা একটা হরমোন জাতীয় ব্যাপার। শরীরের অভ্যন্তরীণ দুর্বলতায় মানে যে ও সমস্ত ক্ষেত্রেই ওপেক্সটা ব্যবহার করা হয়। ইউরোপ আমেরিকায় তো ওই 40-এর ওপরে অধিকাংশ লোকেই ও ধরনের হরমোন পিলস ব্যবহার করে। অর্থাৎ স্ত্রীলোক অ্যাপেক্স জাতীয় পিল ব্যবহার করে না? না, ব্যাপারটা কি বলো তো? তুমি হঠাৎ হরমোনের ওষুধ নিয়ে মাথা ঘামাতে আরম্ভ করলে। এই তদন্তের সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে নাকি? আছে কিনা এই মুহূর্তে বলতে পারছি না ডাক্তার। অপেক্সের একটা অর্ধেক ব্যবহার করা শিশি আমি মায়াশ্রমের স্টিলের আলমারিতে পেয়েছি, দেখো না। রাত তখন 11টার কাছাকাছি। বেলেঘাটার এই ধারটায় তেমন কোনো গমগমে ভাব নেই। চরিত্রের এখানে বসবাস। কলকাতার কোনো পাড়া বলেই মনে হয় না এটা। অল্পবিত্ত কিছু মানুষের বসবাস এখানে। কিছু গোলমেলে লোডশেডিং চলছে। ট্যাক্সি থেকে নেমে বেশ কিছুটা হেঁটে এগিয়ে গেছে এনায়েত। আর পিছু পিছু দুর্গাশঙ্কর এবং শঙ্কর নির্দিষ্ট স্থানে এসে পৌঁছল। জগাই সতর্কই ছিল, দ্রুত এগিয়ে এলো সে। এনায়েতের সঙ্গে চাপা গলায় কি সমস্ত কথা হলো তার। দুটোই এখন ঘরে আছে। এনায়েত বলল, আমি গিয়ে দরজাটা খোলাচ্ছি, আপনারা আমার পিছু পিছু আসুন। কথাটা শেষ করেই এনায়েত ভাঙাচোরা ফুটপাত ধরে গজ দশেক এগিয়ে একটা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। একটু থেমে কড়াঘাত করলো, কোনো সাড়া নেই। আবার একটু জোরে, এইবার সাড়া পাওয়া গেল। এনায়েত শেখ, টেগেটি বাজারের এনায়েত। রোশনি বলল, হ্যাঁ, দরজা খোলা, কথা আছে। দরজাটা খুলে গেল এবার। পেছনের 3 জন আড়ালে সরে গিয়েছিল। দরজার বাইরে উকি মারল রোশনি। সন্দেহজনক কিছু চোখে না পড়ায় এনায়েতকে ভেতরে আসতে ইশারা করল। ঘরখানা খুব বেশি বড় নয়। একটা চৌকি আর হাতল ভাঙা খান দুয়েক চেয়ার ছাড়া তেমন আর কোনো আসবাব নেই। তাকের ওপর নোটা বেরের একটা মোমবাতি চলছে। এনায়েতকে আপাদমস্তক দেখে নিল 2 মক্কেল। কেল্ট বলল, আপনি আমাদের দিয়ে একটা কাজ করাতে চান? বেশ, রেটটা জানেন তো? 5,000। রোশনির কথা শুনে মৃদু হেসে এনায়েত বলল, তার আগে আমি জানতে চাই তোমরা আমার সম্পর্কে কি শুনেছ? আগে আপনি এই লাইনের একজন ওস্তাদ ছিলেন, এখন এ সমস্ত ছেড়ে ছুড়ে ব্যবসা করছেন। এখনো তোমরা সত্যিকারের কাজের লোক হয়ে উঠতে পারোনি। যে লাইনে ছিল সে নিজের কাজের জন্য 2টি উঠতি গুন্ডার সাহায্য নেবে কিভাবে ভাবলে তোমরা? হ্যাঁ, বাবুকে দিয়ে টোপটা ফেলে রেখেছিলাম। আসল কাজটা আমার অন্য। বুড়ো বয়সেও মস্তানি, হ্যাঁ? কি চান? চেঁচিও না, কোনো যন্ত্রপাতি বার করার চেষ্টাও করো না। আমার কাছে তোমরা নেহাতি শিশু। আপনারা ভেতরে আসুন। রোশনি তখন পেট ধরে ঘরের একপাশে পড়ে রয়েছে, কাতরাচ্ছে থেকে থেকে। জগাই ঘরে ঢুকে কিংকর্তব্য বিমূঢ় স্কেলটকে সাপটে ধরল, চেপে বসালো একটা চেয়ারে। তারপর তার হাতে হাত করা পড়ালো। পকেটে কিছু নেই, বেঁধে ফেলবো ওস্তাদ? এই, ওটাকে চেয়ারে বসাও। প্রথম দৃশ্যেই নাটকট, তুমি জমিয়ে তুললে অনায়েত। অনেকদিন পর এরকম একটা খেলা খেললাম স্যার। এবার আপনার কাজ আরম্ভ করুন। শোনবে শালারা, শোন, উনি যা জিজ্ঞেস করবেন ঠিক ঠিক উত্তর দিবি, নইলে তোদের আস্ত রাখবো না। মালাসমকে প্রথমে তোমরা লোপাট করেছো, তারপর তাকে মেরে ফেলেছো, এই কথা আমি জানি। এই মুহূর্তে তোমাদের পুলিশের হাতে তুলে দেওয়া আমার পক্ষে কঠিন কিছু নয়, তবে এই কাজটা করার আগে তোমাদের একটা সুযোগ আমি দিতে চাই। আমি সরকারি লোক নই, বেসরকারি গোয়েন্দা। শর্তটা হলো আমার প্রশ্নের ঠিক ঠিক উত্তর দেওয়া। রাজি? কেল্ট আমতামতা করে বলল, কোন খুনের কথা বলছেন? আমরা ওসব কিছুই করিনি। হারামি, মিথ্যে কথা বলছিস? আমাদের সাক্ষী আছে, ঠিক করে বল সমস্ত কথা, নইলে হিট ছেড়ে নিয়ে যাবো লালবাজারে। সেখানে ভালোই খাতির যত্ন হবে। বলাই বাহুল্য, একটা চড় এসে পড়ল কেল্টের মুখে। এরপর রাজি না হয়ে আর কোনো উপায় ছিল না। প্রশ্ন আরম্ভ হলো। উত্তর কখনো জগাই, কখনো বা কেল্ট দিয়ে যেতে লাগলো। ঋত্বিকের সঙ্গে তোমার যোগাযোগ হলো কিভাবে? বলাই বলে একটা লোক আছে, আমাদের দালাল বলতে পারেন। সে আমাদের সঙ্গে দত্তবাবুর যোগাযোগ করিয়ে দিয়েছিল। ঋত্বিক বলাইকে চিনল কিভাবে? তা যায় না স্যার। ঋত্বিক তোমাকে কি করতে বলেছিল? এক মহিলার সঙ্গে উনি আশনাই করতেন, তার স্বামীকে উচিত মতো শিক্ষা দিতে বলেছিলেন। শিক্ষা মানে?
এমন ব্যবস্থা করতে যাতে ওর স্ত্রীর ওপর আর কোনো আগ্রহই না থাকে। আর তেমন কিছু করতে না পারলে লোকটাকে মেরে ফেলতে বলেছিলেন। তোমরা রাজি হয়েছিলে? হ্যাঁ স্যার, 5,000 টাকা চুক্তি হয়েছিল। ভদ্রলোককে চিনিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ স্যার। কিন্তু তোমরা তো ভদ্রলোককে কিছু করো, মহিলাকেই খুন করে বসে আছো, এর মানেটা কি? ঋত্বিক বাবু প্রথমে আমাদের 1500 টাকা দিয়েছিলেন, তারপর টালবাহানা করতে লাগলেন। আমরাও চেপে ধরলাম, ভাবলাম খাটাখাটনি না করে যা পাওয়া গেল তাই ভালো। খুনটা তবে করতে গেলে কেন? বলাই যে আবার এলো। এর মানে? বলাই এসেই সব ব্যবস্থা করে দিল। কিরকম? টাকাটাও ও এনে দিল। বলল যে দত্তবাবুর প্ল্যানটা একটু পাল্টেছেন, মহিলাকে সরাতে হবে দুনিয়া থেকে, আমাদের ওপরে লাভ হবে অনেক টাকার গয়নাকাটি। তোমরা কাজে নেমে পড়লে? হ্যাঁ স্যার। একবার ভেবে দেখলে না যে শেষ সময় প্ল্যানটা পাল্টে গেল কেন? আমাদের ব্যবসা এ সমস্ত নিয়ে মাথা ঘামালে চলে না স্যার। পার্টি টাকা দিয়ে দিয়েছে, পার্টি এবার যেভাবে বলবে সেভাবেই কাজটা করব। বলাই লোকটা কি? আমাদের লাইনের একজন দালাল স্যার। মোটা মক্কেল এনে দিলে তাকে আমরা কমিশন দিই। তা তো বুঝতেই পারছি। আমি জানতে চাইছি যে লোকটার পরিচয় কি, থাকে কোথায়? তা তো জানি না। পরিচয় টরিচয় করি আমাদের কি লাভ বলুন? লোকটার কাছ থেকে মাঝে মধ্যে কাজ পাই, কমিশন দিয়ে দিই। অন্য ঝামেলায় আমরা আবার মাথা কামাতে যাবো কেন? এনায়েত, তুমি বলাইকে চেনো? নামটাই প্রথম শুনছি স্যার, অনেকদিন এই লাইনে নেই। কত নতুন লোক আসছে, তাদের কিভাবে চিনব বলুন? তবে খোঁজ খবর যদি নিতে বলেন সেটা করে দেখতে পারি। জগাই আর কেল্টকে আবার প্রশ্নের মুখোমুখি হতে হলো। বলাইকে কতদিন থেকে চেনো? বছর 3 থেকে। লোকটা দেখতে কেমন, বয়স কত হবে? দেখে বিশেষ সুবিধার বলে মনে হয় না স্যার। ওজন মোটামুটি ভালোই, বয়স ওই 50-এর কাছাকাছি। কোথায় তোমাদের সঙ্গে দেখা করতে চাই? বিশেষ কোনো জায়গা নেই স্যার, কাজের ব্যাপার থাকলে খুঁজে পেতে বলাই আমাদের বার করে। এমন কোনো কথা কি তোমরা তার সম্পর্কে বলতে পারো না, যাতে তার সন্ধান পেতে সুবিধে হয়? আমাদের মনে হয় বলাই কোনো অফিসের বেয়ারা টেয়ারা হবে। এরকম ধারণা করে নেবার কারণ? জোর দিয়ে বলছি না স্যার, মানে আমাদের মনে হয় আর কি। কেন মনে হয় তাই তো জানতে চাইছি। আজ পর্যন্ত বলাই আমাদের যত কেস দিয়েছে, মক্কেলরা সবসময় কোনো না কোনো অফিসের কর্তা ব্যক্তি। তাই মনে হয় বলাই নিশ্চয়ই কোনো অফিসে টফিসে কাজ করে। ঋত্বিকের সঙ্গে তোমাদের আর দেখা হয়েছে? না। বলার হাত দিয়ে টাকা পাঠিয়েছে? হ্যাঁ স্যার। তোমাদের থাকার আসল জায়গাটা হলো জেল, তবু আমি তোমাদের ওপর দয়াই করছি। অবশ্য জানি আজ না হয় কাল তোমাদেরকে পুলিশ ধরবেই। এরকম অবস্থা যে আমাদের পড়তে হবে কে ভেবেছিল? তুমি দেখে নিও দোস্ত, শুয়োরের বাচ্চা এনায়েতটাকে আমি ছাড়বো না। পেটের ওপর দিয়ে একেবারে রাজধানী এক্সপ্রেস চালিয়ে দেবো। এখন এসো আমরা কেটে পড়ি। কেটে পড়বো? কেটে পড়বো না তো কি? হ্যাঁ, এখানে বসে থাকবো পুলিশের বালা হাতে পড়বার জন্য? আরামজাদারা এতক্ষণ থানার কাছাকাছি নিশ্চয়ই পৌঁছে গেছে। আরে তাই তো, কোথায় পাওয়া যায় বলতো? ভাবছি পান্না ওস্তাদের আড্ডাটাই ঠিক হবে। এককালে অনেক উপকার করেছি, আমাদের ফেলতে পারবে না আমি জানি। কলকাতায় গরমকালে সন্ধ্যা একটু বিলম্বে হয়। তখন 6:45। শঙ্কর দৈনিকের পাতা উল্টাচ্ছিল। পাইপ ধরিয়ে দুর্গাশঙ্কর বলল, দিন 15 ছুটি করে পেতে পারো? অনেক দিনের ছুটি পাওনা আছে, স্বচ্ছন্দে যেতে পারি। কলকাতা আর ভালো লাগছে না, ভাবছি কিছুদিন পাহাড়ে গিয়ে বসে থাকি। মুসৌরি কীরকম হয়? তার চেয়ে উটি ভালো। দক্ষিণ ভারতের দিকে তো আমরা যাইনি, কিন্তু কেসটার কি হবে? কেস তো স্বল্প হয়ে গিয়েছে, তাই তো যেতে চাইছে। সলভ করে ফেলেছ? হ্যাঁ। পুলিশকে জানিয়েছো সব? এখনও জানায়নি। যিনি এই তদন্তে আমাকে নিয়োগ করেছেন তাকে আগে জানানোটা দরকার। চৌধুরী সাহেবকে আসতে বলেছি, মনে হয় কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পড়বেন। দুর্গাশঙ্কর আর কিছু না বলে সেন্টার টেবিলের ওপর থেকে একটা পত্রিকা তুলে নিয়ে সোফায় আড় হয়ে বসল। শঙ্করের বুঝতে আর বাকি নেই, ওর মুখ এখন আর খোলানো যাবে না। 8 ঘন্টা কেটে গেছে এরপর বোধ হয়। কলিং বেলের মিষ্টি আওয়াজ ভেসে এলো। তারপরেই সপ্রতিভ ভঙ্গিতে ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রভাস চৌধুরী। মৃদু হেসে দুর্গাশঙ্কর বলল, কিছু জরুরি কথা বলার ছিল আর কি। অন্নবাবু এখনই এসে পড়বেন। তারপর অর্ণব আসছে নাকি? আর তাকেও ডেকেছি। আপনারা আমাকে তদন্ত নিযুক্ত করেছিলেন, জরুরি কথা আছে, আপনাদের দুজনকে তদন্ত সম্পর্কে কিছু বলতে চাই। তদন্তের ব্যাপারে বেশ কিছুটা এগিয়ে গেছেন মনে হচ্ছে। বরং বলতে পারেন যে
শেষ করেই ফেলেছি। এই কেসের বৈশিষ্ট্য হলো অপরাধী ধরা ছোঁয়ার বাইরে থেকে নিজের কাজ গুছিয়ে নিয়েছে। পরিকল্পনাটা এমনভাবে খাড়া করেছিল যে তাকে সন্দেহ করবার কোনো অবকাশই থাকবে না। কিন্তু তার দুর্ভাগ্য, যথা নিয়মে একটা ফাঁক থেকে গিয়েছিল। বলা বাহুল্য, আমি অভিজ্ঞতার জোরেই সেই ফাঁকটা আবিষ্কার করতে পেরেছি। মনে রাখতে হবে যে কোনো বড় কাজ একটা বেশকে নির্ভর করে এগোবার প্রয়াস পায়। এই কেসের বেস হলো এক বিতর্কিত চরিত্র বলাই ঘোষ। সে কমিশনের বিনিময়ে গুন্ডা দুটোকে আমদানি করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, মায়াসোমকে খুন করিয়ে কে লাভবান হলো? আপাত দৃষ্টিতে বিচার করলে দেখা যাবে যে স্ত্রীকে খুন করে অন্যবাবুর কোনো লাভ নেই। চৌধুরী সাহেব, আপনাকেও হিসেব থেকে বাদ দিতে হচ্ছে। রুদ্রবাবুও বাদ পড়ে গেলেন। বাকি থাকছেন ঋত্বিক। গুন্ডা দুটোকে বলাই ঘোষের সহযোগিতায় তিনি আমদানি করিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও এই কথা স্বীকার করতে কোনো বাধা নেই যে মায়াসোমকে মেরে ঋত্বিকের কোনো লাভ নেই, বরং মহিলাকে বাঁচিয়ে রাখলেই তার স্বার্থসিদ্ধি হতো বেশি। ইতিমধ্যে হত্যাকারী আরেকটা কাজ করেছে। রুদ্র সেনকে ফোনে জানিয়েছে মিসেস সোম আর ঋত্বিকের অবৈধ সম্পর্কের কথা। এ আর কিছুই নয়, পরিস্থিতিটাকে জটিল করে তোলা, আর কিছুই না। 42,000 টাকার চেকটা যদি ঋত্বিক ভাঙতে পারত, তাহলে তার বিরুদ্ধে একটা জোরালো মোটিভ পাওয়া যেত। আমি ব্যাংকে খোঁজ নিয়ে দেখেছি যে মহিলা ম্যানেজারকে গিয়ে বলেছিলেন বিরাট অঙ্কের একটা চেক কেটেছেন, তাকে যেন কোনো রকম অস্বস্তির মধ্যে না ফেলে ক্যাশ করে দেওয়া হয়। কিন্তু কেন জানি না শেষ পর্যন্ত মায়াসোম চেকটা ঋত্বিককে দেননি। কাজেই টাকাটা আর ক্যাশ হয়নি। আপনি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন অর্ণববাবুই ধরাছোঁয়ার বাইরে থেকে নিজের স্ত্রীকে খুন করেছেন। আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি সমস্ত পাগলের মতো বলছেন? মাথা আমার ঠিকই আছে। দেরি হলেও আপনি স্ত্রীর কাণ্ড কারখানা শেষ পর্যন্ত জানতে পারলে আপনার মনে আগুন ধরে গেল। এই সমস্ত ক্ষেত্রে পুরুষরা যে সিদ্ধান্ত নেয়, আপনিও তাই নিলেন। লাইট হাউসের সামনে গুন্ডা দুটোকে আপনি দেখেছিলেন। বলাই ঘোষের সঙ্গে কিভাবে যোগাযোগ করেছিলেন তা আমি জানি না। তার সাহায্যে গুন্ডাদের এমনভাবে খবর পাঠালেন যাতে ওরা মনে করলো টাকা পাঠিয়ে দিয়ে কাজে নাম্বার নির্দেশ দিচ্ছে ঋত্বিক। এখানেই শেষ নয়, প্রমাণ সংগ্রহ করবার দায়িত্ব হচ্ছে পুলিশের। মনে হয় তারা বলাই ঘোষকে খুঁজে বার করতে পারবে। মিস্টার চৌধুরী, আমার কাজ শেষ হয়েছে। আশা করি আপনি পেমেন্টের ব্যাপারে রেডি আছেন। তার আগে অবশ্য লালবাজারে ফোন করে দিই, ওরা এখানে এসে পড়ুক। দুর্গাশঙ্কর উঠে দাঁড়ালো। এরপর এগিয়ে গেল ফোন স্ট্যান্ডের দিকে। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেবো। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।